সবাইকে টিবিএস এর আজকে কনফারেন্স রুমে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। যে রাউন্ড টেবিলে আমরা আজকে কথা বলবো সে বিষয়ে আপনারা জানেন, টেক্সটাইল পলিউশন কন্ট্রোল অ্যান্ড ইমপ্রুভিং ওয়ার্কার্স অকুপেশনাল হেলথ সেফটি থ্রু কেমিক্যাল ম্যানেজমেন্ট। সলিডারিডাট এবং স্টেক্স এই অনুষ্ঠানটির আয়োজক, টিবিএস তার সহযোগী, এবং আমরা এখানে একথা বলতে পারি যে এই বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশের সেরা মানুষগুলোই এখানে আছেন। সেটা এক্সপার্টিজের দিক থেকে, এক্সপিরিয়েন্সের দিক থেকে, স্টেক হোল্ডারের দিক থেকে। আমরা আগামী 1.5 থেকে 2 ঘন্টা এই বিষয়টি নিয়ে কথা বলে নিশ্চয়ই এমন কিছু রেকমেন্ডেশন আমরা তৈরি করতে পারবো যেগুলো আমাদের স্টেক হোল্ডারদের জন্য, আমাদের সরকার অথবা নীতি নির্ধারকদের ক্ষেত্রে সহায়তা করতে পারে। স্পেশালি যখন আমরা এমন একটি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে যখন আমরা অনেক কিছুই চেঞ্জ করতে চাই, আমরা অনেক কিছুই আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু ভিন্ন দৃষ্টি দিতে চাই, এবং যখন আমরা উন্নয়নের ক্ষেত্রেও নানা রকম যে তত্ত্ব এবং তত্ত্বীয় বিষয়গুলোর মধ্যে সিরিয়াসলি ভিন্নভাবে দৃষ্টি দেওয়ার একটি সময় এসেছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতে সেলিম রেজা হাসান, কান্ট্রি ম্যানেজার সলিডারিডাট, তাকে ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেলিম রেজা হাসান। আমরা জানি যে এই সেক্টরটা যে আসলে যেই সেক্টর নিয়ে আমরা আসলে কথা বলছি, যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে যে যদিও এটা মেন ইকোনমিক ফোর্স, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য সোর্স অফ পলিউশনস, এবং এই পলিউশনের একটা বড় অংশ আসলে যে কেমিক্যাল থেকে আসে, যে আমরা আসলে কেমিক্যাল আমাদেরকে ইউজ করতেই হবে, তাই না? যদি ইন্ডাস্ট্রিকে আমরা যে প্রসেসিং যেটা বলি সেটা আমাদেরকে কেমিক্যাল ইউজ করতেই হবে, কিন্তু কেমিক্যালটা কীভাবে ইউজ করব, কী ধরনের কেমিক্যাল ইউজ করব, এখানে কেমিক্যাল হ্যান্ডেলিংটা কীভাবে হবে, তাই না? এখানে ওয়ার্কার সেফটিটা কীভাবে এনশিওর করা হবে। ইভেন আমরা যে বোধ টেক্সটাইল এবং লেদার সেক্টরে আমরা অনেকগুলো ফ্যাক্টরিতে অ্যাসেসমেন্ট করেছি। আমরা যেটা দেখেছি যে আসলে হ্যাঁ, সবারই নলেজ আছে, তাই না? কম বেশি সবারই নলেজ আছে, বাট দেয়ার আর সার্টেন এরিয়াস যে এখানে ফার্দার ইমপ্রুভমেন্ট করার স্কোপ রয়ে গেছে। ইভেন আমরা যদি দেখি যে অনেকগুলো ফ্যাক্টরি, আমরা সাভারের লেদার ক্লাস্টার আমরা ভিজিট করেছি, ওইখানে যদি আমরা দেখি যে প্রতিটা বিল্ডিংয়ের নিচে কেমিক্যালের ড্রাম যত্রতত্র ছড়ানো। এটা কিন্তু সিম্পলি যদি একটা কোনো ইনসিডেন্ট হয়, পুরো বিল্ডিং কিন্তু একটা ব্লাস্ট হয়ে যাবে, যেটা আমরা দেখেছি যে পুরান ঢাকায় বারবার 2-3 বছর পর পরে এই অ্যাক্সিডেন্টটা হয়। তো এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু ওয়ার্কারের জন্য নট হেল্পফুল। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বলছি যে এনভায়রনমেন্ট, আমরা উই হ্যাভ টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? যে কীভাবে এই কেমিক্যালটাকে ইউজ করে মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে আমরা কেমিক্যালটাকে ইউজ করব, আমাদের প্রোডাকশন পেসটাকে মোর সাস্টেইন করব। তো সেই আলোকে আসলে আমরা ডাচ গভর্নমেন্টের সহায়তায় রিক্লেমিং সাস্টেনেবিলিটি ইন দ্য টেক্সটাইল সেক্টর এই একটা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি, এবং আমরা দীর্ঘদিনের চেষ্টা করছি আসলে কোথায় আমরা কিন্তু কোনো ব্লু প্রিন্ট নিয়ে আসিনি। আমরা যেটা করছি যে আসলে ফ্যাক্টরি সঙ্গে কথা বলে, অ্যাসোসিয়েশনের কথা বলে, টেকনিক্যাল এক্সপার্টের সঙ্গে কথা বলে আসলে কী করণীয়। এবং আমরা যেটা দেখেছি যে আসলে কেমিক্যাল ম্যানেজমেন্ট, আমরা যেটা শুরুতেই বলেছি যে আসলে সবাই জানে, কম বেশি জানে, কিন্তু মোর এফিসিয়েন্সি কীভাবে আনা যায়, তাই না? কীভাবে একটা টোটাল প্রসেস, ডকুমেন্টেশনস, ইভেন আমরা যে অ্যাসেসমেন্টে দেখেছি যে আসলে কেমিক্যাল সবাই ইউজ করে, জুডিশিয়াসলি ইউজ করে, কম বেশি সবাই জানে, কিন্তু টোটাল যে ডকুমেন্টেশনটা এবং রিপোর্টিং, যে আসলে এই রিপোর্টিংটাও আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। যে আসলে সাস্টেনেবিলিটি বেঞ্চমার্কিং আমরা এখন যেটা চাচ্ছে ব্রাঞ্চরা, যে মোর সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমার সাস্টেনেবিলিটি রিপোর্টিং হচ্ছে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর। তো এইখানে আসলে কেমিক্যাল মেজারমেন্টের মাধ্যমে আমরা এই যে ডকুমেন্টেশন প্রসেসটাকে ইমপ্রুভ করতে পারি, যে আমার অ্যাক্সিডেন্টাল কেসটা, ইভেন আমরা এটাও দেখেছি যখন আমরা লেদারে কাজ করি, আমরা একটা চেকলিস্ট করেছিলাম যে আসলে গত 2 বছরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কেমিক্যাল, নোবডি ইজ সেইং যে দ্যার ইজ ইয়েস, যে তারা মনে করে এটা রিপোর্ট করা মানেই হচ্ছে একটা নেগেটিভ, বাট এটা যে রিপোর্ট করা মানে হচ্ছে যে দিস ইজ এ বেঞ্চমার্ক, দে আর ইমপ্রুভিং। যে সেই মাইন্ডসেটটাও কিন্তু একটা প্রয়োজন আমাদের, যে আসলে সবারই মাইন্ডসেট যে আমরা উইল সে ট্রু, কারণ এটা আমরা যতই মানে লুকাই না কেন, কিন্তু গ্লোবাল যারা ব্র্যান্ড যাদের সঙ্গে আমরা ব্যবসা করি তারা কিন্তু A to Z জানে,
তাই না? তো সেখানে আসলে কিভাবে মোর সোর্স অফ যে এই যে ম্যানেজমেন্ট রিপোর্টিং এই যেগুলো আসলে কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, সেটার জন্য আমরা আসলে কাজ করছি একটা কেমিক্যাল ম্যানেজমেন্ট মডিউল। থ্যাংক ইউ সো মাচ। মানে কেমিক্যাল বিষয়ে আমার নিজের প্রথম আইডিয়া হয়েছিল, মানে ইনফ্যাক্ট এটা যে কত বড় একটা বিষয়। আমার প্রথম বিদেশ সফর ছিল একটি কেমিক্যাল কোম্পানির প্রেস কনফারেন্স সিঙ্গাপুরে। সেখানে গিয়ে দেখলাম যে সারা বিশ্ব থেকে 400 সাংবাদিক এসেছে। এর মানে হচ্ছে যে এসে কত বড় একটা কোম্পানি এবং তার বিজনেস কত এক্সপান্ডেড বা কি বিশাল। সো এখন যেটা হলো যে আপনি যেটা বলছিলেন রাইটলি, যে আসলে যখন আমরা ইন্ডাস্ট্রি অপারেট করব সেখানে এই হ্যাজার্ড আসবে। কেমিক্যাল ইটসেলফ ইজ এ হ্যাজার্ড, সো কেমিক্যাল ইউজের হ্যাজার্ড আছে। এটা যখন ডাই ইউজ করছি এবং পানি হয়ে যাচ্ছে, তার মাল্টিফেসেটেড সেই হ্যাজার্ড পার্ট, এটাকে আমাদেরকে ফেস করে ম্যানেজমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। যে স্পেশালি এখন যিনি চিফ অ্যাডভাইজার, ওনার যে 3-0 থিওরি আছে, জিরো এমিশন, কার্বন এমিশন। সো ইটস লাইক এখানে যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা তো জিরো পারবো না, বাট এটাকে কত মিনিমাম স্টেজে নিয়ে আসা যায়। তো যেটা হলো যে আমরা যেটা জানলাম যে আপনারা একটি মডিউল ডেভেলপ করেছেন যে কীভাবে এটা ম্যানেজমেন্ট করা যায়, সেই বিষয়ে আরও ডিটেল আমরা জানবো। আমাদের ডক্টর মহিদুজ সামাদ খান, উনি প্রফেসর ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, তিনি এই ব্যাপারটা প্রেজেন্ট করবেন। তারপরে আমরা ওপেন ডিসকাশনে যাব। টেক্সটাইল কেমিক্যাল এই কারণে ইম্পর্টেন্ট, আমার হচ্ছে টেক্সটাইল সেক্টরটা যত গ্রো করবে আমার কেমিক্যাল কনজামশনটাও লাগবে। কারণ আমরা যত সাস্টেনেবিলিটির কথা বলি, আমরা যখন দোকানে যাই প্রথম জিনিসটা আমাদের হচ্ছে আকর্ষণ করে সেটা হচ্ছে কালার। আমি কাপড়টার কালারে আমি হচ্ছে ওদিকে যাই, তারপর আমি দেখি স্টাইল, তারপর দেখি ওটার বুনন কতটুকু হয়েছে, তারপর দেখি আমি প্রাইস, এরপরে আমি আসলে দেখি ওটা সাস্টেনেবল না, ব্লা ব্লা ব্লা, এই পয়েন্টগুলো যেটা হচ্ছে রিয়েলিস্টিক। ঠিক আছে, যদিও আমরা সাস্টেনেবিলিটির কথা বলি, কিন্তু আসলে ওই কালারটা যদি সুন্দর না হয়, আমি যদি বলি যে না আমি খুব হচ্ছে নর্মাল একটা জিনিস বাট প্রচণ্ড সাস্টেনেবল, মেবি ওটা হচ্ছে আমাদের কনজিউমারদের কাছে আকর্ষণীয় নাও হতে পারে। আচ্ছা, এরপরে এই যে আমাদের বাংলাদেশে যে হচ্ছে কেমিক্যালগুলো আসছে, এই 40টা প্লাস দেশ থেকে 400+ কেমিক্যাল, ওরা হচ্ছে মেইনলি পোর্টে করে আসে, মানে আমাদের সিতে আসে, সিতে ফার্স্টে পোর্টে আসে, ওখান থেকে বাই রোড ডিফারেন্ট লোকেশনে চলে যায়। যাদের বন্ডেড ওয়্যারহাউস আছে তাদের বন্ডেড ওয়্যারহাউসে চলে যায়, অথবা যারা হচ্ছে কেমিক্যাল ইম্পোর্টার তাদের কাছে চলে যায়, ওখান থেকে আবার ডিফারেন্ট হচ্ছে ছোটো ছোটো স্লটে চলে যায়। সো এখানে কিন্তু লোডিং আনলোডিং তখন থেকেই শুরু হয়। সো আমাদের কাছে কেমিক্যাল মানেই কিন্তু মনে হচ্ছে যে টেক্সটাইল কেমিক্যাল মানে টেক্সটাইলের ভেতরে কেমিক্যাল নিয়ে আমরা হ্যান্ডেল করছি, ওখানে লোকগুলো ঠিকমতো পিপি পড়ছে কিনা, হাতের মধ্যে হচ্ছে কেমিক্যাল লেগে গেল কিনা। কিন্তু আসলে কেমিক্যাল লেগে যাওয়ার চান্সটা কিন্তু তখন থেকে শুরু হয় যখন এই জাহাজটা পোর্টে এসে আমার ভিড়ল। এবং আমরা যদি দেখি যে আমাদের যে সাস্টেনেবিলিটি এবং সার্কুলারিটি নিয়ে যে আমরা বলি যে এখন টেক্সটাইল সাস্টেনেবিলিটি অ্যান্ড সার্কুলারিটি ইজ আ বিগ থিং, ওখানে কি বলা হয়েছে যে এলিমিনেট ওয়েস্ট অ্যান্ড পলিউশন। কেমিক্যাল ইজ আ বিগ পার্ট অফ ওয়েস্ট, কারণ আমি কেমিক্যাল যেটা হচ্ছে দেই তার পুরোটুকু কিন্তু কাপড়ে লেগে থাকে না, তার একটা পার্ট কাপড়ে লেগে থাকে, বাকিটুকু ওয়াশের সাথে পানিতে চলে যায়, যেটা আসলে থিওরিটিক্যালি আমার ইটিপিতে যাচ্ছে, ওখানে আমি ট্রিট করছি, ট্রিট করার পর আমার ট্রিটেড ওয়াটারটা হচ্ছে নদীতে যাচ্ছে। বাট তারপর আমার মাথায় রাখা দরকার আমি নদী থেকে যতটুকু পরিষ্কার পানি নিচ্ছিলাম বা ডিপ হচ্ছে আমার সারফেস থেকে যতটুকু পরিষ্কার পানি নিচ্ছি, ট্রিট করার পরেও কিন্তু ওটার সেই লেভেলের পরিষ্কার হয় না। সো আমার যদি হচ্ছে এলিমিনেট ওয়েস্ট অ্যান্ড পলিউশন করতে হয় অথবা হচ্ছে আমার রিজেনারেশন করতে হয়, তাহলে আমার কেমিক্যাল ম্যানেজমেন্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমার প্রোডাকশন লেস পলিউশন, তারপর সাস্টেনেবল র ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু আসলে কেমিক্যালের পার্ট। এবং আমরা দেখছি যে আমাদের ওই যে সাস্টেনেবল টেক্সটাইলের মার্কেটটাও কিন্তু গ্রো করছে। একটা ছোট্ট স্লাইড আছে, অতটা দেখা যাচ্ছে না হয়তো এখান থেকে, ওই মার্কেটটাও গ্রো করছে। আচ্ছা, এখন আমাদের এই যে কেমিক্যালের আমাদের হচ্ছে বটলনেকগুলো আসলে কি কি। একটা বটলনেক হচ্ছে লিমিটেড সেন্ট্রাল ডেটাবেস, যেটা হচ্ছে সাহেব একটু মনোহর সাহেব একটু আগে বললেন, আমরা আসলে অনেক বছর ধরেই হচ্ছে এই কেমিক্যাল পলিসি নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করছি। সেন্ট্রাল ডেটাবেসটা আসলে হচ্ছে এখন ওভাবে করে তৈরি করা যাচ্ছে না, কারণ অনেক সময় হয় কি যে একটা সহজ উপায় হচ্ছে সেন্ট্রাল ডেটাবেস, যে আমি যদি হচ্ছে আমার ওই পোর্টে যেই কেমিক্যালের কোডটা আছে ওই কোড দিয়ে কিন্তু বের করে ফেলার কথা, কিন্তু অনেক সময় রাইট এইচএস কোডটা রাইট থাকে না।
রাইট ইন্টারপ্রিটেশন হয় না, যেই কারণে আমি আসলে এক্স্যাক্টলি বের করতে পারি না। লিমিটেড মনিটরিং পলিসিস অ্যাট ন্যাশনাল লেভেল, এটা নিয়ে হচ্ছে আসলে ডিফারেন্ট এজেন্সি কাজ করছেন, বাট এখন হচ্ছে কম্বাইনলি এই জিনিসটা আমরা ডেভেলপ করতে পারিনি। মডারেট টু লিমিটেড মনিটরিং অ্যাট প্রোডাকশন স্টেজ, প্রোডাকশন স্টেজে পেন অ্যান্ড পেপার আমরা অনেক কিছুই বলি যে ফ্যাক্টরিতে এতটুকু কাজ করবে, অতটুকু হবে, একটা মেশিনের হচ্ছে 1:3 রেশিওতে পানি দিবে, কেমিক্যাল দিবে, বাট ইন প্র্যাকটিস যখন যায় তখন আসলে 19-20 হয়েই যায়। হ্যাঁ, যতটুকু হওয়ার কথা, যেটাকে আমরা একটা টার্ম আছে যে ল্যাব টু বাল্ক, ল্যাবে যতটুকু রেশিও হয় বাল্কে গেলে তার চেয়ে আসলে 19-20 হয়ে যায়, কারণ ও তো আসলে ওকে ঢালে। আর একটা হচ্ছে ল্যাক অফ ট্রেনিং অ্যান্ড স্কিল ম্যান পাওয়ার। আমাদের আসলে এই সেক্টরটা এত বড় একটা সেক্টর যে, এবং এটা হচ্ছে আসলে জেনেরিকভাবে গ্রো করেছে, খুব প্ল্যান্ড ওয়েতে গ্রো করেনি, যে কারণে যে রাইট কাইন্ড অফ ম্যান পাওয়ারটা আসলে আমরা ডেভেলপ করতে পারিনি। এবং আমাদের যে কোর্স কারিকুলামগুলো আছে সেটা আমরা হচ্ছে টেক্সটাইলের জন্য বলি, কেমিক্যালের জন্য বলি, এগুলো আসলে খুব একটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি না। কোর্স কারিকুলামগুলো মেইনলি হচ্ছে খুব থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার বুঝিয়ে দেয়, ওকে কিন্তু আমাদের গ্র্যাজুয়েটরা আসলে ইন্ডাস্ট্রি রেডি না, মানে ওকে ইন্ডাস্ট্রিতে গিয়ে নতুন করে আরও অনেক কিছু শিখে নিতে হয়, লার্ন করতে হয়, আনলার্ন করতে হয়। সো তারা কম্বাইন্ডলি হচ্ছে they are working together to develop capacity in chemical management in Bangladesh। এবং অনেক বছর ধরেই, এটা যে শুধু টেক্সটাইল তা না, এর আগে হচ্ছে লেদার নিয়েও কাজ করা হয়েছে, এবং সলিডারিটেড অ্যাজ এ পার্ট অফ প্যাক্ট প্রোগ্রাম তারা হচ্ছে 2015-16 সাল থেকে এই সেক্টরটাতে কাজ করে যাচ্ছে। সো এটার মেইন ফোকাসগুলো কি? এক হচ্ছে এনহ্যান্স নলেজ, সেকেন্ড রিডিউস পলিউশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস থ্রু মিনিমাইজিং chemical waste and pollution, and by supporting to adopt sustainable practice to lower the ecological footprint, and last but not the least, mitigate health risk associated with chemical by providing guidance on identifying, assessing and controlling health hazard, and creating a safer workplace by reducing the exposure risk. এটার জন্য আমরা হচ্ছে যেটা করেছি যে আমরা হচ্ছে ফার্স্টে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল চ্যানেলে বেশ কিছু সার্ভে কন্ডাক্ট করছি যে আসলে আমাদের কোন অবস্থায় আমরা আছি, এবং এই সার্ভেগুলো আমরা স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, যে কি স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট করা বা ওদের সাথে কনসালটেশন করে নিড অ্যানালাইসিসটা ডেভেলপ করা, যে আসলে আমার নিডগুলো কোথায়। সব নিড যে আমরা একেবারেই হচ্ছে সলভ করতে পারবো বা অ্যাড্রেস করতে পারবো সেটাও না, বাট আমি যদি জানি আমি স্টেপ বাই স্টেপ ওটাকে হয়তো বা অ্যাড্রেস করতে পারবো। এবং তারপর ফাইনালাইজিং কন্টেন্টস, এবং ফাইনালাইজিংটা আসলে ফাইনাল না, এটা একটা ডাইনামিক প্রসেস যে সবসময় আমার নিড ডেভেলপ হতে থাকবে, এবং এই কন্টেন্টগুলোকে হচ্ছে আমাকে রেগুলার আপডেট করতে হবে। সো আমরা যেটা করেছি যে এখানে যদি দেখতে পান, আমরা মোটামুটি 3টা ক্লাস্টারে হচ্ছে আমাদের স্টেক হোল্ডারগুলোকে ডিফাইন করেছি। একটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডস অ্যান্ড অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, যারা আসলে ডিরেক্ট ফ্যাক্টরি। আরেকটা হচ্ছে আদার স্টেক হোল্ডার্সের মধ্যে যে এনজিও, টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশনস। সো 3টা ক্লাস্টার করে আমরা হচ্ছে এই সার্ভেগুলো কন্ডাক্ট করেছি। এর মধ্যে যেটা বললাম যে 1-to-1ও হয়েছে, আবার হচ্ছে আমরা অনলাইনে ওপেন করে দিয়ে সবাইকে ইনভাইটেশন করেও করেছি। সো আমাদের রিসেন্ট একটা সার্ভের রেজাল্ট উই ক্যান শেয়ার, যেখানে হচ্ছে অ্যাবাউট 50 পার্টিসিপেন্টস ছিলেন, এবং এটা মোটামুটি প্রোডাকশন ফ্লোর থেকে, একাডেমিক থেকে, এনজিও থেকে, টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার থেকে এবং ফ্যাশন ব্র্যান্ড থেকে তারা হচ্ছে পার্টিসিপেট করেছেন। তা আমরা যদি কিছু কি রেজাল্টস হচ্ছে দেখি এখানে, যে ফার্স্টে আমরা যারা হচ্ছে ইন্ডাস্ট্রি বা আমরা সবাইকে সবগুলো ক্লাস্টার মিলে জিজ্ঞেস করেছে যে হোয়াট টাইপ অফ ইনফরমেশন ডু ইউ ফাইন্ড মোস্ট ইউজফুল ইন ট্রেনিং ম্যাটেরিয়ালস ফর কেমিক্যাল ম্যানেজমেন্ট। সো যেমন এখানে অরেঞ্জ কালারটা রিপ্রেজেন্ট করে ফ্যাশন ব্র্যান্ডদেরকে, ব্লু কালার রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রোডাকশন ইউনিট, এবং গ্রে কালারটা হচ্ছে আদার স্টেক হোল্ডার্স। আপনি যদি দেখেন যে যারা হচ্ছে ব্লু, তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট, তারা হচ্ছে বলছে যে ওরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, যেটা যে কেস স্টাডিজগুলো ওদের কাছে মোর মিনিংফুল, যে ওরা তাহলে শেয়ার করতে পারে। অন দি আদার হ্যান্ড ফ্যাশন ব্র্যান্ডদের কাছে বলা হয়েছে যে ওরা স্টেপ বাই স্টেপ ক্যাপাসিটি বিল্ডিংটা, ওরা সিস্টেমেটিক ক্যাপাসিটি বিল্ডিংটাকে হচ্ছে প্রায়োরিটাইজ করে। এরপর আমরা হচ্ছে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট টাইপ অফ ইনফরমেশন ডু ইউ ফাইন্ড মোস্ট ইউজফুল ইন ট্রেনিং ম্যাটেরিয়ালস ফর কেমিক্যাল ম্যানেজমেন্ট, যে ওদের কাছে কোনটা খুব বেশি প্রয়োজন। ওরা বলেছে 50%-এর বেশি বলেছে যে ওরা ইন পার্সন ট্রেনিংটাকে বেশি পছন্দ করে। আচ্ছা, এরপর আমরা জিজ্ঞেস করেছি হাউ অ্যালাইন্ড আর ইউর কারেন্ট কেমিক্যাল ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস উইথ ইউর অর্গানাইজেশন সাস্টেনেবিলিটি গোলস। তা ওরা বলেছেন যে ওরা মোটামুটি অ্যালাইন্ড, এবং ওরা মান্থলি ট্রেনিং নিজেরা অর্গানাইজ করে, হুইচ ইজ ভেরি গুড। হোয়াট চ্যালেঞ্জেস
এরপরে আমরা বলেছি, আমি একটু ফাস্ট চাই, হোয়াট চ্যালেঞ্জেস আর ইউ কারেন্টলি ফেসিং ইন ইমপ্লিমেন্টিং আ কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা খুব ইন্টারেস্টিং, কারণ ওদের কাছে আমরা হ্যান্ডস অন তথ্যটা পেয়েছি। ওদের বেশিরভাগেরই প্রথম কোয়ারি হচ্ছে বা কনসার্ন হচ্ছে যে ম্যানেজিং কেমিক্যাল ওয়েস্ট ডিসপোজাল। এই যে কেমিক্যাল ওয়েস্টটা যে থাকে, ও আসলে এটার সেফ ডিসপোজালটা কেমন করে করবে। এবং ডক্টর ইয়াসির আরাফাত বলতে পারবেন যে আমরা বেশিরভাগ সময় কাস্টমস থেকে অনেক কোয়ারি পাই, ওদের কাছে হয়তো কয়েক কন্টেইনার কেমিক্যাল চলে এসেছিল এবং কোনো কারণে এইচএস কোডের এলোমেলো কারণে ওরা হয়তো এই কেমিক্যালটা রিলিজ হয়নি, 1, 2, 3 বছর পরে আছে, এখন এই কেমিক্যালটা ডিসপোজ করতে হবে। ওরা আমাদের সাজেশন চায় আমরা কীভাবে করে ডিসপোজ করব। এটা ইন্ডাস্ট্রিরও প্রবলেম, ইন্ডাস্ট্রিও জানতে চায় যে আসলে কেমন করে ডিসপোজ করব। এরপরে আছে ল্যাক অফ প্রপার কেমিক্যাল প্রকিউরমেন্ট পলিসি। এখানে আমরা একটা সুন্দর, এই ফার্স্ট আমরা জানতে পারলাম, ইন্ডাস্ট্রি বললো যে আপনারা ট্রেনিং মডিউল করেন, প্লিজ প্রকিউরমেন্টের জন্য করেন। আপনারা তো সবসময় টেকনিক্যাল পিপলদের জন্য করেন, বাট যারা প্রকিউরমেন্টটা থাকে কমপ্লিটলি নন টেকনিক্যাল, তাদের জন্য করেন, বিকজ দে আর দি গেটওয়ে অফ অল দি কেমিক্যালস ইনসাইড অফ দি ফ্যাক্টরি। সো প্রকিউরমেন্ট যদি না জানে কোনটা কিনতে হবে কোনটা কিনতে হবে না, ইট বিকামস এ বিগ প্রবলেম। আরেকটা হচ্ছে ইনএডিকুয়েট সাপোর্ট ফ্রম ম্যানেজমেন্ট ফর সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভস। এটা আসলে কারো কমপ্লেইন না, ওদের যেটা হয় যে এত রাশ আওয়ারের মধ্যে থাকে এবং মেইন ফোকাসটা থাকে আসলে প্রোডাকশন রিলেটেড। প্রোডাকশনের মাঝে মাঝে ওদেরকে শিখে নিতে হয়, সো এর জন্য ওরা যে সাফিসিয়েন্ট টাইম অ্যালোকেট করতে পারে তাও হয় না মাঝে মধ্যে। আচ্ছা, এরপরে আসছে যে হুইচ এরিয়াস অফ দি কেমিক্যাল ম্যানেজমেন্ট লাইফ সাইকেল উড ইউ লাইক টু হ্যাভ মোর ট্রেনিং। তাদের মেইন আবারও যে আগের সাথে মিল রেখে যে ওরা ডিসপোজাল অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বেশি জানতে চায়। তারপরে হচ্ছে প্রকিউরমেন্ট অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে ওরা জানতে চায়, যেমন ওরা কীভাবে করে একটা ইনভেন্টরি করবে এবং হচ্ছে সেভ করে রাখবে। আর আমরা আরেকটা হচ্ছে ইন্টারেস্টিংলি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট টাইপস অফ গাইডলাইন্স অন কেমিক্যাল কমপ্লায়েন্স আর ইউ ইন্টারেস্টেড ইন লার্নিং। রাইট নাও আমাদের টেক্সটাইল সেক্টরে সবাই ব্যবহার করে ZDHC প্রোটোকল বলে একটা ব্যাপার আছে, ZDHC MRSL, বাট এর বাইরেও কিন্তু RSL আছে, রিচ আছে, SVHC, বিভিন্ন প্রোটোকল আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা না খুব অ্যাওয়্যার, তারা বলছেন আমরা সবগুলোই জানতে চাই, কারণ আজকে হয়তো বা আমি একটা সার্টেন প্রোটোকল জানছি, কালকে হয়তো বা বায়ারের সাথে কথা বলে আমাদের নতুন আরেকটা প্রোটোকল নিয়ে কাজ করতে হতে পারে। সো ওরা জানতে খুবই আগ্রহী। এরপরে আমরা হচ্ছে চলে গেলাম যারা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড, তাদেরকে জিজ্ঞেস করেছি, হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউর সাপ্লাই চেইন অর মেম্বার ফ্যাক্টরিজ টিপিক্যালি ফেস ইন ইমপ্লিমেন্টিং আ কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। ওরা প্রবলেমটাকে কীভাবে করে দেখে। ওদের প্রথমটা হচ্ছে ওরা বলেছে যে ল্যাক অফ অ্যাওয়ারনেস। ওদের দৃষ্টিতে দি ওয়ে ফ্যাশন ব্র্যান্ডস লুক ইন টু দি প্রবলেম, ওরা বলেছে ইটস এ ল্যাক অফ অ্যাওয়ারনেস। সেকেন্ড বলেছে ইনসাফিসিয়েন্ট নলেজ। আসলে আমরা যাদেরকে রিক্রুট করছি আমরা অ্যাজিউম করি যে মেবি তারা অলরেডি জেনে এসছেন বা তারা শিখে যাবেন, বাট অনেক সময় সেটা হয় না। আর লাস্টেরটা হয় যে ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজড প্র্যাকটিসেস, যে ওদের SOPগুলো অতটা স্ট্যান্ডার্ডাইজ থাকে না। এর বাইরে জিজ্ঞেস করেছি যে হোয়াট অ্যাডিশনাল সাপোর্ট ডু ইউ বিলিভ ইন নেসেসারি ফ্রম গভর্নমেন্ট বডিজ টু এনহ্যান্স কেমিক্যাল ম্যানেজমেন্ট ইন ইউর সাপ্লাই চেইন, যে গভর্নমেন্ট কীভাবে করে কন্ট্রিবিউট করতে পারে। দেখেন সবচেয়ে বড় করে বলেছে যে ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ডাইজ কেমিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন, গভর্নমেন্ট এই ব্যাপারে হচ্ছে সহযোগিতা করতে পারে। এবং তারপর জিজ্ঞেস করেছি, ইন ইউর ওপিনিয়ন হোয়াট ইমার্জিং টেকনোলজিস অর ইনোভেশনস কুড ইমপ্রুভ কেমিক্যাল ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তারা বলেছেন যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম এবং হচ্ছে অটোমেটিক কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম, যে ওরা কেমিক্যাল ম্যানেজমেন্ট অটোমেশনটা ইন্ট্রোডিউস করতে বলেছেন। সো এই যে সামনে কিন্তু আমাদের হচ্ছে নিউ টেকনোলজি চলে আসছে এবং টেকনোলজিক্যাল ইন্টারভেনশন বলি এবং ইনভেস্টমেন্ট বলি দুটোই লাগবে, যে কারণ আমার অটোমেশন করতে হলেও কিন্তু আমার তখন একটা গ্রিন ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। সো কেমিক্যাল ম্যানেজমেন্টের সাথে আমার গ্রিন ইনভেস্টমেন্টও হচ্ছে জড়িত। এরপরে আমরা যারা হচ্ছে আমাদের অন্যান্য স্টেক হোল্ডার আছেন, যেমন হচ্ছে যারা ট্রেনিং প্রোভাইড করেন একাডেমিক ইনস্টিটিউশনস এবং NGOs, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট রিসোর্সেস ডাজ ইয়োর অর্গানাইজেশন রেফার টু ফর লার্নিং অ্যাবাউট সেফ কেমিক্যাল ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ওরা বলেছেন যে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে হেল্প করতে পারি ওয়ার্কশপ এবং হচ্ছে ডিফারেন্ট ট্রেনিং অর্গানাইজ করে। এই ব্যাপারটাতে দ্যাটস আমরা উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। হুইচ অফ দি ফলোয়িং উড most help your organization to improve its chemical management initiatives? ওরা বলেছেন সিম্পলিফাইড রেগুলেটরি গাইডলাইন্স, যেটা হচ্ছে ব্র্যান্ডরাও কিন্তু বলেছে যে আমাদের সিম্পলিফাইড রেগুলেটরি গাইডলাইনটা আসলে থাকা দরকার, যেটা হচ্ছে অন্যান্য স্টেক হোল্ডাররাও বলছে, যে কারণ অনেকগুলো গাইডলাইন থাকলে মানে বিলিভিং এভরিথিং অলসো মিনস দ্যাট উই ডোন্ট বিলিভ এনিথিং। ওকে, সো এটাও একটা হচ্ছে ইস্যু হয়ে যায়। আরেকটা হচ্ছে যে ইন ইয়োর ওপিনিয়ন হোয়াট স্পেসিফিক কেমিক্যাল ম্যানেজমেন্ট
issues should a chemical management training module focus on? যে আমরা যদি রিয়েলি এরকম মডিউল ডেভেলপ করি তাহলে কোনটা থাকা উচিত? ওরা বলেছেন যে কেমিক্যাল সেফটি ট্রেনিং ফর ওয়ার্কার্স, যে ওয়ার্কারদের কেমিক্যাল সেফটিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার সাথে ওদের হেলথ জড়িত। হ্যাঁ, কারণ ওরা যদি সুস্থ থাকে তাহলে আসলে আমার সেক্টরটা এগিয়ে যাবে, ওরা অসুস্থ হয়ে পড়লে সেক্টরটা আগাবে না। আচ্ছা, এরপরে আমরা জিজ্ঞেস করেছিলাম হোয়াট অ্যাডিশনাল সাপোর্ট ডু ইউ বিলিভ ইজ নেসেসারি ফ্রম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস অর গভর্নমেন্ট বডিজ টু এনহ্যান্স কেমিক্যাল ম্যানেজমেন্ট ইন ইউর সেক্টর? ওই অরেঞ্জ কালার সবচেয়ে বড়টা, ওরা বলেছে যে কোলাবোরেশন প্ল্যাটফর্মস ফর নলেজ শেয়ারিং, যে ওদের কোলাবোরেশন করে কাজ করতে হবে। একা আসলে এই সেক্টরটা এত বড়, যেটা বললাম যে আমাদের $50 বিলিয়ন ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এবং কেমিক্যালটা কিন্তু আসলে কয়েক বিলিয়ন ডলারের, এবং এই সেক্টরটা একটা আরেকটার সাথে জড়িত, হচ্ছে স্পাইডার নেটের মতো। তো সবাইকে মিলে কাজ করতে হবে, এখানে এককভাবে কাজ করে আসলে আমরা খুব বড় কিছু অ্যাচিভ করতে পারবো না। এবং আমি টিবিএসকে এর জন্য ধন্যবাদ জানাই আজকে আমাদের প্ল্যাটফর্মটা আয়োজন করে দেওয়ার জন্য। এবং এর বাইরেও বলেছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড কনসাল্টিং, এই জিনিসগুলো থাকা বাঞ্ছনীয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের যে এই যে আমাদের স্টেক হোল্ডার কনসালটেশন এবং সার্ভের থ্রুতে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো হলো, ওটার উপর বেস করে we are working on developing chemical management training modules. আমরা কিছু মডিউল ডেভেলপ করছি, ইটস নট আ সিঙ্গেল মডিউল, ইটস মডিউলস, ওকে, মাল্টিপল মডিউলস। কিভাবে করছি আমরা দেখাই। আমরা হচ্ছে একটা মডিউল যেমন করা হয়েছে যে ইন্ট্রোডাকশন অফ প্রসেস সিকোয়েন্স অ্যান্ড কেমিক্যাল ইউজ অফ নিট ডাইং। আপনারা যদি জেনে থাকেন আমাদের হচ্ছে ওয়েট প্রসেসিংকে মেজরভাবে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিট, একটা হচ্ছে ওভেন, আর একটা হচ্ছে ডেনিম। সো তিনটাই পলিউশন তৈরি করে, বাট তিনটার প্রসেস কিন্তু ডিফারেন্ট। সো আমাকে আসলে কেমিক্যালটা বুঝতে হলে প্রসেসটা বুঝতে হবে, এবং এর জন্য এগুলোকে মোর স্পেশালাইজ করে শুধু নিট ডাইংয়ের জন্য, শুধু কটন ওভেন ডাইংয়ের জন্য এবং ডেনিম ডাইংয়ের জন্য আমরা আলাদা করে মডিউল ডেভেলপ করেছি। এরপর আসে কেমিক্যাল স্টোরেজ, যেটা হচ্ছে আমাদের সার্ভে থেকে পেয়েছি যে ওদের একটা বড় কনসার্ন হচ্ছে কেমিক্যাল রাইট ওয়েতে, যে সেফ প্রসিজিওর্স অফ কেমিক্যাল স্টোরেজ, এটা ইম্পর্ট্যান্ট। সো এরপরে আমরা আরেকটা মডিউল ডেভেলপ করেছি সেফ ট্রান্সপোর্টেশন। এই জিনিসটা আসলে আমরা একটু কম অ্যাওয়ার থাকি অনেক সময়, যেমন এরকম অনেক স্টোরিজ আছে যে সালফিউরিক অ্যাসিড ট্রাকে করে নিয়ে যাচ্ছে ডেলিভারি দিতে, ওই হচ্ছে ড্রামের মধ্যে সালফিউরিক অ্যাসিড লিক করে অলরেডি ধোয়া বের হওয়া শুরু করছে। ট্রাক ড্রাইভারের সাথে হচ্ছে ওই মালিক পক্ষ থেকে একজন ছিলেন, উনি বুঝতে পারছেন যে ট্রাকের মধ্যে সালফিউরিক অ্যাসিড লিক করা শুরু করছে। উনি ট্রাক ড্রাইভারকে বলছে যে 500 টাকা তোকে দিলাম, আমি নেমে যাচ্ছি। ও কিন্তু বলে নাই কি হয়েছে, বলছে আমার একটা কাজ আছে, আমি নেমে গেলাম, এই 500 টাকাটা রাখ, চা নাস্তা খাবি, কোথাও না থেমে টেনে চলে যাবি। হ্যাঁ, কারণ ও জানে যে এখানে একটা পোটেনশিয়াল হ্যাজার্ড আছে, এবং ইট ক্যান বি আ বিগ হ্যাজার্ড। এবং আমাদের যারা কেমিক্যাল যেই ট্রাকগুলোতে আমরা ট্রান্সপোর্ট করি, ওগুলো কিন্তু আলাদা করে কোনো কালার কোডিং থাকে না। সো পাশের একটা গাড়ির বোঝার কোনো উপায় নেই যে এই ট্রাকে আসলে কোন টাইপের কেমিক্যাল যাচ্ছে, এটা কি একটা সফেনার যাচ্ছে নাকি এখানে একটা অ্যাসিড যাচ্ছে, এটা বোঝার আসলে কোনো উপায় নেই। আমাদের তেলের জন্য কিন্তু ওটা হয় না, পেট্রোলিয়ামের ট্রাক দেখলে আমি বুঝতে পারি এটা পেট্রোলিয়ামের ট্রাক, কিন্তু আমার কেমিক্যালেরটা ওরকম হয় না। যেমন চুরিহাট্টারটা হচ্ছে সেলিম সাহেব বলেছিলেন যে আমাদের হচ্ছে পুরোনো ঢাকায় চুরিহাট্টা নিয়ে একটা বড় রকমের বিস্ফোরণ হয়েছিল। আচ্ছা, এরপর আরেকটা মডিউল হচ্ছে যে সেফ অ্যান্ড সিকিউরিটি অফ টেক্সটাইল কেমিক্যালস। এই টেক্সটাইল কেমিক্যালটা কিন্তু বাজে অর্থেও ব্যবহার করা হতে পারে। এই কেমিক্যাল এক হচ্ছে চুরি গিয়ে আমি বাজারে বিক্রিও করতে পারি, বা এটা অন্য কারো বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে। ডবল ইউজ অফ কেমিক্যালস অনেক সময় থাকে। যেমন কিছুদিন আগে আমাদের চিটাগাং পোর্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, যে ওখানে হচ্ছে আমার হাইড্রোজেন পারঅক্সাইড কন্টেইনার রেখে দেওয়া হয়েছিল, এবং ওখান থেকে হাইড্রোজেন পারঅক্সাইডের ভেপার জেনারেট করে এবং ইনস্টিগেট হয়ে বিশাল রকমের বিস্ফোরণ হয়েছিল। সো এটা হচ্ছে সেফ অ্যান্ড সিকিউরিটি অফ কেমিক্যাল, টেক্সটাইল কেমিক্যালস। তারপরটা হচ্ছে হেলথ হ্যাজার্ড অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ টেক্সটাইল কেমিক্যালস, যে এখানে ওই যে যারা কাজ করবেন ডিরেক্ট তাদের সাথে জড়িত, তাদের কী কী টাইপের পিপি পড়া উচিত, এবং রেস্ট্রিক্টেড সাবস্টেন্সেস লিস্ট, কেমিক্যাল কমপ্লায়েন্স অ্যান্ড লেজিসলেশনস। এখানে আমরা চেষ্টা করেছি যে ডিফারেন্ট যেই লিস্টগুলো আছে ওগুলোকে ইন্ট্রোডিউস করতে। সো আমরা হচ্ছে সবাই যদি সবগুলো স্টেক হোল্ডার যদি একসাথে কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমরা এই সেক্টরটাতে একটা বড় কন্ট্রিবিউট করতে পারবো, যেখানে আমরা গ্লোবালি আমরা হচ্ছে আমাদের ফুটপ্রিন্টটা রাখতে পারি, এবং হচ্ছে আমাদেরকে মানে আমাদের স্ট্যান্ডার্ডটাকে অনেক হাই করে ফেলতে পারি, যেটা আলটিমেটলি আমার সেক্টরটাকে হেল্প করবে। মানে এত কঠিন একটা বিষয় যে আপনি এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন, বিশেষ করে যখন আপনি শুরু করছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে, মানে আমাদেরকে ঢুকিয়ে ফেলা। হ্যাঁ, যে এরপরে আপনি যাবেন হচ্ছে কঠিন বিষয়ে, কিন্তু তার আগে ঢুকিয়ে ফেলা। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন আরেকটু আলোচনায় যেতে চাই। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার আলী আশরাফ খান, সাস্টেনেবিলিটি অ্যান্ড ভ্যালু চেইন অ্যাডভাইজার
দ্য এম্বাসি অফ ডেনমার্ক ইন বাংলাদেশ। আপনার সাস্টেনেবিলিটির জায়গা থেকে আমাদের যে প্রস্তাবনাগুলি এসছে সেখানে যদি আপনি আপনার দৃষ্টিটা একটু দেন। থ্যাংক ইউ। আমরা খুবই পজিটিভ যাতে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো গ্রিন ডিল এবং ইউ লেজিসলেশনের জন্য তাদেরকে ফিট করতে পারে। বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমাদের যেটা ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ডাইফি হিসেবে যেটা পরিচিত, আমাদের অনেক বছর যাবৎ এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে। ডেনমার্ক থেকে অনেক এক্সপার্টিস এখানে আসতেছেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালদের ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে এবং তার আলোকে আমাদের কিছু এক্সপার্ট গ্রুপ এখানে তৈরি হয়েছে কেমিক্যাল সেফটির বিষয়ে। লেবার ইন্সপেকশন এবং গাইডেন্স এবং চেকলিস্ট ডেভেলপড হয়েছে এবং নস্ট্রি যেটা হচ্ছে নতুন ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কোর্সের জন্য কেমিক্যাল সেফটিটা এনশিওরের জন্য যে কোর্স ডেভেলপ হবে সেইখানের অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রেও কাজ হচ্ছে। আমাদের সেক্টর কোঅপারেশন সরাসরি বাংলাদেশ গভর্নমেন্টের ডাইফির সাথে কাজ করে কিভাবে হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করা যায় সেই বিষয়ে কাজ করতেছে। পাশাপাশি আমাদের ট্রেড রিলেটেড যদি আমি বিষয়টা বলি, আমরা চাচ্ছি ডেনমার্কের ব্র্যান্ডগুলো যাতে বাংলাদেশে আরও আসে এবং এইখান থেকে সোর্স করে এবং বাংলাদেশের ফ্যাক্টরিগুলোকে গ্রিন করার জন্য সাস্টেনেবিলিটি ইকুইপমেন্ট অথবা টেকনোলজিতে আমরা কিভাবে হেল্প করতে পারি সেই ক্ষেত্রেও আমরা সহযোগিতা করতেছি। নতুন টেকনোলজি এবং নতুন আপনার হচ্ছে পদ্ধতি এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং ফ্যাক্টরিরা খুবই পজিটিভ যাতে করে তারা এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে পারে। Now I would like to request Mr. Kamran Sadiq, Director MBN Group Cutting Edge Industries Limited. যদিও আপনি বলেছেন যে মানে আমি বলেছিলাম যে আমি সবচেয়ে কম জানি, তারপর আপনি বলেছেন যে বাট ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট, ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভে আমরা একটু আপনার কাছে শুনতে চাই। থ্যাংক ইউ। অ্যান্ড সেফটি ইজ দ্য প্যারামাউন্ট, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ইটস নট অনলি কেমিক্যাল সেফটি, আপনি যদি বিল্ডিং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির কথা বলেন সেটা আসতেছে, এখানে ইলেকট্রিক্যাল সেফটি আসতেছে, ফায়ার সেফটি আসতেছে। কমপ্লিট সেফটি ইজ এ ওয়ান ফুল প্যাকেজ। অনলি দেন এই ইন্ডাস্ট্রিটাকে আমরা বলতে পারি অ্যাজ এ সেফ ইন্ডাস্ট্রি। আমরা শুধু কেমিক্যাল নিয়ে কাজ করলাম কিন্তু স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নিয়ে কাজ করলাম না, ইটস নট গনে ওয়ার্ক। আমরা ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করলাম না, কেমিক্যাল নিয়ে করলাম, ইটস নট গনে ওয়ার্ক। সেফটি ইটস আ 1-360। আর এটাকে নিয়ে যদি আমরা বলি এইভাবে করে যে এটার যে রেগুলেটরি বডিজ আছে, স্ট্যান্ডার্ড আছে, যেটা উনি বলেছেন যে ডিওই এটা নিয়ে কাজ করছে, ন্যাশনাল কেমিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্পেসিফিক এটা নিয়ে কাজ করছে, ইভেন বাংলাদেশ লেবার অ্যাক্ট সেখানেও কিন্তু ওয়ার্কার্স ওয়েলফেয়ার ওয়েলবিং নিয়ে কিন্তু স্পষ্ট সব গাইডলাইন দেওয়া আছে। হ্যাজার্ড কি, হ্যাজার্ডের ক্লাসিফিকেশন, লেবেলিং, কীভাবে স্টোরেজ, এভরিথিং ইজ ক্লিয়ারলি স্টেটেড। এমন কিছু নাই আমাদের আইনে বা বইতে বলা নাই, সব কিছুই বলা আছে। তো সব কিছু যেখানে বলা আছে তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রথম প্রবলেম হচ্ছে অ্যাওয়ারনেস, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ড আপ। এখন অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং যখন দেওয়া হয় তখন মোস্ট কেসেসে দেখা যায় এই ট্রেনিংগুলো হয় কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্টের প্রতি, অর্থাৎ যেসব ব্যক্তিরা ডাইরেক্টলি রিলেটস উইথ সেফটি, মিনস সেফটি অফিসার, দ্য ফায়ার অফিসার অর দ্য কেমিক্যাল অফিসার্স, রাইট? সো এই যে ট্রেনিং, এই ট্রেনিংয়ের মধ্যে ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ এন ইনসাইটার আমি মনে করি ইট হ্যাজ টু বি আ টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন মিনস হচ্ছে ফ্রম দ্য টপ, দ্য ফ্যাক্টরি, দ্য গাই হু রানস দ্য ফ্যাক্টরি সে সিইও হতে পারে, সেটা হেড অফ দ্য ফ্যাক্টরি, ওনার কিন্তু ট্রেনিং লাগবে সবার আগে। উনাকে ট্রেন করতে হবে, মিড ম্যানেজমেন্টকে ট্রেন করতে হবে এবং শেষে একেবারে যেটা ডক্টর মহিদুজ্জামান সাহেব বলছিলেন টু দ্য ওয়ার্কার, এন্ডে গিয়ে যে হ্যান্ডেল করতেছে। আমি যদি আমার ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স বলি, আমরা এভরি মান্থ উই প্রোভাইড মানে প্রচুর অ্যামাউন্টের পিপিই ইন টার্মস অফ ভ্যালিউ। ফ্লোরে গেলে দেখা যায় ওয়ার্কার ইউজ করছে না, আবার আপনি বকা দিতে পারবেন না, ওটা তখন ভার্বাল অ্যাবিউজ হয়ে যাবে। সে একদিকে ইউজও করবে না, আপনি আবার তাকে বকাও দিতে পারবেন না, বুঝছেন? এখানে অনেক এই ধরনের একটা প্রবলেম আছে। বাট দিস ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি।
আদার সাইড অফ দ্য স্টোরি হচ্ছে কি ইনভেস্টমেন্ট ইন মেশিনারিজ, লাইক যেটা অনেকে বলছিলেন যে যেমন আগে যেটা ছিল, অ্যান্ড দিস ইনভেস্টমেন্ট ইজ হিউজ ইনভেস্টমেন্ট, আবার এখানে ব্যাংক রেট ইজ ভেরি হাই, সো আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, ইউ হ্যাভ টু পে টু দ্য ব্যাংক, নো ওয়ান ইজ গিভিং আস দ্য মানি, রাইট? সো রেগুলার কনভেনশনাল মেশিনের থেকে আপনি লো লিকার রেশিও ওয়াশারে আনলেন, তারপরে আপনি অটোমেশন করলেন, পকেট সেটার দিলেন, লুপ সেটার দিলেন, ওয়াশিংয়ের ক্ষেত্রে গিয়ে আপনি ইটিপি করলেন। আমরা যেমন ইটিপি করেছি, ওখানে রানা সাহেব আছে, ওনাদের W3 ওয়ান অফ দ্য বেস্ট ইটিপি ইন দ্য গ্লোব, সেটা হচ্ছে আপনার এমবিআর বেস ইটিপি। যে ইটিপিটার আপনার ইটস আ ক্লাউড বেসড, অর্থাৎ আপনি যে ইটিপিটা চলছে, কি ডিসচার্জ করছেন, অল দ্য ডেটাস অ্যান্ড প্যারামিটার্স কিন্তু ক্লাউডে স্টোর হচ্ছে। সো এনি বায়ার্স কিন্তু যে কোনো সময় দেখতে পারে যে আমার ইটিপিটা ফাংশনাল কি নন ফাংশনাল। এখন বিষয়টা হচ্ছে এত কিছু করলাম, করার পরে এখন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি ইনসাইডার আমি মনে করি প্রবলেমটা কিন্তু আসলে এই জায়গায় না, প্রবলেমটা হচ্ছে যে বেঞ্চমার্কিংটাকে যদি আমি ধরি, এন্টায়ার ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা ন্যাশনাল পার্সপেক্টিভে চিন্তা করবো না ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে চিন্তা করবো, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ন্যাশনাল পার্সপেক্টিভে যদি আমি আসি, আমাদের জিডিপি ইজ হোয়াট? It's somewhere around, I don't know, probably $460 billion in GDP. So a GDP মধ্যে entire textile industry contribution is somewhere around 40-45 billion. What about the remaining 410 billion? এই যে $410 billion যে ইকোনমিটা, এটার মধ্যে কি কি আছে? ট্রান্সপোর্টেশন আছে, এটার মধ্যে রিয়েল এস্টেট আছে, এটার মধ্যে আপনার লেদার ইন্ডাস্ট্রি, গ্লাস ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, শিপব্রেক ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি কিন্তু আছে। এখন আমাদের কোনো অথরিটি কি এই এন্টায়ার বাংলাদেশের সবগুলো ইন্ডাস্ট্রিতে কি একইভাবে কি এটার কোনো অডিট করেছে যে কোন ইন্ডাস্ট্রি কোন জায়গাটায় অবস্থান করতেছে? ডু উই হ্যাভ দ্যাট? আমার মনে হয় নাই। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা ধরি, টেক্সটাইলের মধ্যে কিন্তু আসতে সেটা কি স্টার্টটাকে আমরা কি ধরবো? আমরা স্পিনিং ধরতে পারি, রাইট? স্পিনিং দিয়ে যদি আমি স্টার্ট করি, স্পিনিংয়ের কিন্তু চ্যালেঞ্জেস, ডিফিকাল্টিস, হ্যান্ডলিং ইজ ডিফারেন্ট। স্পিনিংয়ের পরে আসতেছে উইভিং, এর কিন্তু আবার হ্যান্ডলিং অফ কেমিক্যাল বলেন, ওয়েস্ট বলেন, সাস্টেনেবিলিটি বলেন, দিস আর আ বিট ডিফারেন্ট। তারপরে আসলো হচ্ছে আপনার উইভিংয়ের ডাইং অ্যান্ড প্রিন্টিং, দ্যাটস এ ভেরি রিস্কি থিং। এই সেক্টরের massive uses of chemical and the water, আর এরপরে আসে RMG industry and the what do you call it, the laundries, তাই না? তো বিষয়টাকে আরো ইন্ডাস্ট্রি ফোকাস হতে হবে যে কোন ইন্ডাস্ট্রিটার সাথে এই পলিউশন মাত্রাই সো হাই, সেটাকে কিভাবে করে অ্যাড্রেস করা যায়, নট ইন আ ব্রডার ফোরাম, মোর স্পেসিফিক। এরপরে ধরেন আমি যদি আসি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এখানে আবার আরেকটা ইস্যু, সেটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে যদি আমি নিয়ে কথা বলি, সেখানে কিন্তু প্রপার ফ্যাক্টরি বেঞ্চমার্কিং করা নাই। দেয়ার আর সাম গোল্ড স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিজ, দেয়ার আর সাম গুড ফ্যাক্টরিজ, দেয়ার আর সাম ফেয়ার ফ্যাক্টরিজ, দেয়ার আর সাম নট সো ফেয়ার ফ্যাক্টরিজ। সো এই ক্ষেত্রে এখানে কি কোনো একটা বেঞ্চমার্ক করা আছে যে হ্যাঁ, দিস ফ্যাক্টরি ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড, দিস ফ্যাক্টরি ইজ নট সো গুড ফ্যাক্টরি, বাট এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজ করা নেই। এই জায়গাটা আমি মনে করি আরো বিগার ওয়েতে কাজ করা উচিত, যে আগে এটাকে একটু ভাগ করে দেওয়া, কারণ যে গোল্ড, ওর কিন্তু ইমপ্রুভমেন্ট লেভেল অ্যান্ড নিডস আর কমপ্লিটলি ডিফারেন্ট দেন দ্য নট সো ফেয়ার ফ্যাক্টরি। থ্যাংক ইউ সো মাচ। বাট আমরা ওই হতাশাটা চাই না। আমাদের মহিদুজ্জামান খান সাহেব বলেছিলেন যে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রি সহজে হারিয়ে যাবে না। হ্যাঁ, নাদিয়া আফরিন শামস, টিম লিডার, সুইস কন্ট্যাক্ট, আপনাকে রিকোয়েস্ট করছি এখন বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই মুহূর্তে, ইট মাইট সাউন্ড লাইক আমার প্রেজেন্সটা এখানে যে skills developmenটের কথা আমার প্রথমে মনে হয়েছিল why I'm relevant, but when the presenter was talking about the bottlenecks, the fourth thing that came out is skills এর অভাব. So
The project we are running at Swiss Contact, it's called Building Youth Employability Through Skills. It is also a Dutch-funded project. Initially, projectটা শুধুমাত্র RMG sector, আমরা তিনটা সেক্টরে কাজ করি, RMG, ICT এবং agro processing. Initially, projectটা was focusing on worker skills development. But as we started, এবং আমরা একটা transversal issue that is environmental responsibility কে cover করি. So while we were developing capacity of the workers, আমরা একটা জিনিস রিয়েলাইজ করতে শুরু করলাম, সেটা হচ্ছে mid-level management এবং এই environmental responsibility এরিয়াটা, ট্রান্সভার্সাল ইস্যুটা যদি আমরা কভার করতে চাই, সত্যিকারের ক্যাপাসিটি যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাই, we have to work with the middle management. So beyond our capacity we started to, এবং আমরা যখন মার্কেটের দিকে তাকালাম, যে ধরনের ডিমান্ড আমরা ইউরোপিয়ান মার্কেটে নিউ লেজিসলেশনস ইউরোপিয়ান মার্কেটে আসছে, সেটার কনটেক্সটে আমরা দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রিকে এখন এই এরিয়াটাতে আমরা যদি ক্যাপাসিটেট না করি, বিয়ন্ড 2026 we will be obsolete. So আমাদের ফার্স্ট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে, রাইট নাও we are working with 52 factories. 52 ফ্যাক্টরিজ আমরা একটা সার্ভে করলাম। সার্ভেটা কিসের উপর? সার্ভেটা ছিল হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং অন GRI রিপোর্টিং, গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের উপর। এবং আপনারা জানেন, দেয়ার আর লটস অফ নতুন legislation and directive যেটা ইউরোপিয়ান মার্কেটে আসছে। ইউরোপিয়ান মার্কেটের কথা আমি বারবার বলছি বিকজ দে আর দ্য 65% অফ আওয়ার টোটাল RMG মার্কেট। সো সেখানে আপনি দেখবেন ESRS, CSRD, ESPR এ ধরনের মাল্টিপল লেজিসলেটিভ আসছে, যেটা সাস্টেনেবিলিটি এবং ESG রিপোর্টিংকে বিয়ন্ড 2026 কম্পালসারি করবে। সো আমরা ইনিশিয়াল লেভেলে একটা সার্ভে করলাম উইথ আর 52 ফ্যাক্টরিজ উইথ দ্য মিডল ম্যানেজমেন্ট। ভেরি সিম্পল সার্ভে। দ্য সার্ভে ওয়াজ asking questions like, do you know what is GRI? Do you know how to do a reporting? যদিও GRI voluntary, এখন GRI voluntary, কিন্তু ESRS কিন্তু একটা পর্যায়ের পর voluntary থাকবে না beyond 2026। অথবা আমরা যদি ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের পয়েন্ট বলি, সেটাও কিন্তু একটা পর্যায়ের পর এটা কম্পালসারি হয়ে যাবে, যেগুলো সাপ্লাই চেইনের ট্রেসেবিলিটি এবং সব কিছুকে দেখবে। সো তখন দেখা গেল স্ট্যাগারিং 24% অফ দ্য মিডল ম্যানেজমেন্ট সেড আমাদের সার্ভেতে, আমরা জানি না। Just that. So based on that, এবং আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কি এই ট্রেনিং চান কিনা, এবং 90% said হ্যাঁ আমরা চাই। So based on that we decided একটা সিম্পল টেকনিক্যাল ট্রেনিং প্রজেক্ট থেকে, ওয়ার্কার ট্রেনিং প্রজেক্ট থেকে we decided to incorporate this GRI and ESRS middle management capacity development এ GRI and ESRS এর ট্রেনিং মডেল। এটা আমি বলছি যে যেভাবে যে থেকে, সেটা হচ্ছে আমাদের আসলে একটা বিগার কনটেক্সট থেকে, যে অ্যাওয়ারনেস বিল্ডিং। যখন আমরা ফ্যাক্টরির কাছে গেছি, যখন আমরা ব্র্যান্ডের কাছে গেছি, আমরা দেখেছি যে অ্যাওয়ারনেসের অভাব, ফ্যাক্টরি ব্র্যান্ড প্রায়োরিটাইজ করছে এখন এই ব্যাপারটাকে, বিকজ অফ দ্য লেজিসলেশন দে আর নাও বাউন্ড টু রিপোর্ট, তাদেরকে করতে হবে। সো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা যখন আমরা শুরু করতে যাচ্ছি এই পার্টিকুলার ট্রেনিংটা। সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক, যে আমাদের ইন্ডাস্ট্রি is resilient as anything. We survived COVID, we survived a lot of things, and we will be resilient. Unfortunately, what we are seeing, এখন আমরা যখন ফ্যাক্টরির সাথে কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নতুন যে লিগাল লেজিসলেশনগুলো আছে, এটার যে সাবস্টেন্টিভ ইম্প্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রির উপর পড়তে যাচ্ছে, সেটা সম্বন্ধে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ফ্যাক্টরিতে এখনও ক্লিয়ার না। 2026 পর আমরা যদি ESG রিপোর্টিং প্রপারলি না করতে পারি, আমাদের বেসিক্যালি 50% অফ দ্য ফ্যাক্টরি উইল নট বি এবল টু সাপ্লাই টু ইউরোপিয়ান মার্কেট, অ্যান্ড উই হ্যাভ নট, we are not discussing that. We are not trying to make people, neither our government, neither BGMA is trying to make people aware about that. You have to make your supply chain traceable, and you have to make your be ESG compliant. Otherwise, you are out of business. So what it seems like to us, যে এখানে combined effort, আমি সংক্ষেপে করার চেষ্টা করি, এখানে combined effort different level. This is a very technical issue, but this is a part of the entire ESG process, ESG reporting process. So if we want to be resilient, if we want to be in business in future, তাহলে আমাদের combinedly
RMG, আপনি বললেন যে who's gonna pay for it? The reality is if you want to do business, you have to pay for it. That is the reality. Now there are development partners like ADB is giving green bonds. They are giving $400 million loan to Bangladesh government for making climate resilient industries. So we have to, it is the responsibility of the industry to negotiate those things through their associations, যাতে এই সার্ভিসেসগুলো বা এই প্রভিশনস যেগুলো অ্যাভেলেবল করা হচ্ছে তারা অ্যাভেল করতে পারে at a more convenient condition. So without that, it's not feasible. এবং আমাদের ইন্ডাস্ট্রি আসলে যেটা বলছি আমি রেজিলিয়েন্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিকে পুশ করা না হয়েছে, we did not change. Until Rana Plaza happened, we did not consider compliance as an important issue. So Rana Plaza happened and we all figured out, oh God, we are not being compliant. The safety security issue is completely on the bottom of our. So ঠিক একইভাবে এই আজকে আমাদের প্রথম যে জিনিসটা রিয়ালাইজ করতে হবে ফুল ইন্ডাস্ট্রিকে, যে 2020 আমাদের ESG কমপ্লায়েন্স আনতে হবে, এবং দিজ আর অল দ্য ফ্যাক্টরস দ্যাটস ইনক্লুডেড পার্ট অফ ইট ESG 1, and number 2 is actually I forgot the number 2 point. So this seems number 2 is we have to develop the manpower to do it. So এই দুটো যদি আমরা ওই ম্যান পাওয়ারটা যদি আমরা ডেভেলপ প্রপারলি না করি, আলটিমেটলি ESG কমপ্লায়েন্স আমাদের এতে কখনোই আসবে না। সো উই ক্যান লুক টুয়ার্ডস গভর্নমেন্ট টু ডু ইট, বাট দ্যাট হ্যাজ নেভার বিন দ্য মোস্ট ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে। আমাদের এই মার্কেটের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই, ডিমান্ডের সাথে, তাহলে ওটার দিকে তাকালে হবে না। সো আমার কাছে যখন আমি অ্যাজ অ্যান ইমপ্লিমেন্টার, when I went for implementation, one thing that I felt is missing is the leadership or ownership of BGMEA. We as an implementer strongly feel it is the responsibility of BGMEA to do those negotiations, to make the industry aware about what is coming for them and how it's going to impact them. সেই ownershipটা, from my point of view, it should be taken up by, that torch should be taken up by BGMEA, and of course industry leaders need to participate in this whole conversation. Apart from that, I think every one of us are doing our bit to make an impact here. Industry is trying, and the coordination can only, somebody has to take up that ownership and lead or coordinate all these efforts. That would be, and in my opinion as an implementer, again, it should be BGMEA. Thank you very much. Thank you so much. The second recommendation that you didn't forget. So আমরা ওইটা নিয়ে একটু কথা বলতে চাই, শুনতে চাই from Shubhra Roy, Director Certification National Skills Development Authority, NSDA. NSDA হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, কাজ শুরু করেছে 2019 থেকে। সো ইট ইজ এ ভেরি নিউ অর্গানাইজেশন। আই উড সে দ্যাট ইটস ইন ইনফ্যান্ট লেভেল। সো এর মাঝখানে আমরা কোভিড পাস করেছি। এটা বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে কাজ করছে, এবং এটার মূল ভিশনটা হচ্ছে যে দক্ষ মানব সম্পদ তৈরি, এবং দক্ষ মানব সম্পদ তৈরি করতে গিয়ে এখানে যে আসলে মূল অনেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা আসপেক্ট উঠে এসছে, সেটা হলো ম্যান পাওয়ার এবং স্কিলস ট্রেনিং, এবং আমাদের ল্যাক অফ ট্রেন্ড পিপল ইন ম্যানেজিং কেমিক্যাল থিংস ইন দ্য RMG সেক্টর। সো এই কাজটা করতে যে আমাদের যেটা হয়েছে যে মূল বাংলাদেশ গভর্নমেন্ট ফোকাস করেছে যে আমাদের যে হিউজ পপুলেশন আছে, আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কী করছি, যে বেনিফিটটা ভোগ করছি, সেটা যেন আমরা আসলে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। যদি প্রপারলি ইউটিলাইজ করতে হয়, তাহলে আমাদেরকে আমাদের প্রত্যেকটা সেক্টরের জন্য আমাদের যে LDC, ম্যাডাম যেরকম বললেন, আপা যেরকম বললেন, যে LDC গ্র্যাজুয়েশন বা অন্যান্য বিষয়গুলোকে চিন্তা করে ফোকাস করে আমাদের সেই যে ইয়াং এজটা আছে এবং ওয়ার্কেবল যে লোকগুলো আছে, তাদের আমাদের প্রপার স্কিল দরকার। সেই লক্ষ্যটাকে সামনে নিয়েই NSDA গঠিত হয়েছে, যেখানে বাংলাদেশে বাংলাদেশে আপাত দৃষ্টিতে আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন অর্গানাইজেশনগুলো, প্রাইভেট NGO, অন্যান্য অর্গানাইজেশনগুলো কী করেছে, ট্রেনিংয়ের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে নাই,
যার যার ইচ্ছে মতো যে কোনো ধরনের একটা মডিউল তৈরি করেছে, ট্রেনিং করেছে। কেউ হয়তো 15 দিনের একটা ট্রেনিং করেছে, কেউ হয়তো 3 মাসের ট্রেনিং করেছে। দেয়ার ওয়াজ এ হিউজ মিসম্যাচ। তো এনএসডিএ সেই মিসম্যাচটাকে, সেই গ্যাপটাকে ফিল আপ করবে এবং এটা একটা আমব্রেলা অর্গানাইজেশনের মতো দাঁড়াচ্ছে, যেটা পুরো বাংলাদেশের স্কিলস সেক্টরটাকে রেগুলেট করবে। আমরা এখন একটু প্রাইভেট সেক্টর থেকে শুনতে চাই মিস্টার শাহান রেজা, ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আমি এর আগে যে কোম্পানিতে কাজ করতাম ব্লু সাইনে, তাদের একটা ফিলসফি ছিল যে ইনপুট স্ট্রিম ম্যানেজমেন্ট। সো আমরা যদি আমরা আমাদের পলিউশন যেখানে এন্ট্রি করতেছে, সেটা টেক্সটাইলের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক, যদি আমরা সেখান থেকে কন্ট্রোল করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সেফটির ইস্যু অনেকটাই ম্যানেজ হয়ে যায়। তো পুরো দেশটাকে যদি আমরা একটা টেক্সটাইল কোম্পানি হিসেবে চিন্তা করি, আমাদের পোর্টগুলোতে যদি আমাদের গভর্নমেন্টের থ্রুতে বা আমাদের এসটেক্সের মতো বা বুয়েটের মতো, বুটেক্সের মতো যে প্রতিষ্ঠানগুলো যারা এডুকেশন আছে তাদের কোলাবোরেশনে, প্লাস হচ্ছে যারা টেস্টিং অর্গানাইজেশন আছে তাদের থ্রুতে যদি আমরা কোলাবোরেটিভলি এমন একটা সিস্টেম তৈরি করতে পারি যে আমাদের যে কেমিক্যালগুলো আসতেছে তাদের ক্ষেত্রে আমরা এক ধরনের যে বলতে পারি যে কন্ট্রোল মেকানিজম, যে আমাদের হ্যাজার্ডাস জিনিসগুলো যদি না আসে, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এই ধরনের ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে যাবে। আমরা আবার একটু একাডেমিতে ফিরতে চাই। একাডেমির মধ্যে ডক্টর ইয়াসির আরাফাত খান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট। ডক্টর ইয়াসির আরাফাত খান, পলিউশন প্রিভেনশন, পলিউশন কন্ট্রোল বা কেমিক্যাল ম্যানেজমেন্ট, এটার একটা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট আছে। কারণ আমরা যখন পলিউশন ম্যানেজমেন্ট পড়াই বা পলিউশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আপনার যেটা পলিউশন হিসেবে যাচ্ছে বা যে কেমিক্যালটা আপনি লুজ করতেছেন, এটার একটা মানিটারি ভ্যালু আছে। সো এই প্রসেসটাকে যদি আপনি অপটিমাইজ করতে পারেন, ইউজ যদি কমাইতে পারেন, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিট আছে। সো ফাইন্যান্সিয়াল বিষয়গুলা যদি অ্যাড্রেস করা যায়, তখনই কিন্তু ইন্ডাস্ট্রি ইন্টারেস্টেড হবে। আমি দুইটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। একটা হচ্ছে আমাদের দেশের একটা এক্সাম্পল, আর একটা কিছুদিন আগে আমি শ্রীলঙ্কাতে একটা ইন্ডাস্ট্রিতে 3 সপ্তাহের জন্য ছিলাম, সেখানকার এক্সাম্পল। সো আমাদের দেশের একটা ইন্ডাস্ট্রি, আমার টেক্সটাইলের সাথে অত বেশি সংশ্লিষ্টতা নাই, কিন্তু আমরা কেমিক্যাল সেফটি নিয়ে কাজ করি, কেমিক্যাল ইন্ডাস্ট্রির সাথে কাজ আছে। সো আমাদের একটা ইন্ডাস্ট্রি, দে প্রডিউস আপনার ন্যাপথালিন, সলিড ন্যাপথালিন আমরা যেটা ব্যবহার করি। সো তারা ডিস্টিল করে এটাকে আপনার অ্যারাউন্ড 200 ডিগ্রি সেন্টিগ্রেড বা 180 ডিগ্রি সেন্টিগ্রেড মতো এটা ডিস্টিল করে এটাকে কুল করে এটাকে প্রোডাক্ট করে। তো এই কুলিং প্রসেসটা ছিল ন্যাচারাল ড্রাই, রেখে দেয় এবং ড্রাই করে। সো এটা একটা পলিউশন তৈরি করে এবং ডিওইর কমপ্লেনের জন্য বা কোনো একটা প্রবলেমের জন্য তারা আমাদের কাছে আসে। আমরা যখন বিষয়টা অ্যানালাইজ করলাম, একটু ম্যাটেরিয়াল ব্যালেন্স করলাম যে আপনি কতটুকু নিয়ে আসছেন, ফাইনালি কতটুকু প্রোডাক্ট পাচ্ছেন। আমরা দেখলাম যে 25 কেজির মধ্যে সে 5 কেজি লুজ করে প্রত্যেকটা সলিড বারে, এবং প্রতিদিন কতগুলা আপনারা বানান, দেখা গেল 100টা। হিসাব করে দেখলাম যে পার মান্থ তারা কয়েক লাখ টাকা লস করে, পার ইয়ারে অনেক টাকা লস করেন। তো যখন হিসাবটা দেখলাম, তখন কিন্তু দে আর ইন্টারেস্টেড। উইদিন 1 মান্থ তারা চায়না থেকে একটা প্রসিডিউর নিয়ে আসলো, ফাস্ট কুলিং। আপনার এটা ন্যাচারাল কুলিং লাগবে না, ফাস্ট একটা কুলিং সিস্টেম নিয়ে আসলো, নিয়ে এসে, এবং আমাদের রিকমেন্ডেশন ছিল কীভাবে ফাস্ট কুলিং করা যায়, এবং দে আর সেভিং মানি। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল, আমি রিসেন্টলি যেটা বললাম, শ্রীলঙ্কাতে গিয়েছিলাম। দিস কোম্পানি প্রডিউস পিপিই। সো তারা ভেরি সিরিয়াস হেলথ অ্যান্ড সেফটি নিয়ে পিপিই ইউজ করেন। বাট তাদের একটা প্রবলেম যে তারা পিপিই প্রডিউস করার জন্য তারা ডিপিং মেথড ইউজ করে এবং সলভেন্ট ইউজ করতে হয় হিউজ অ্যামাউন্ট। কী সলভেন্ট ইউজ করেন? মিথানল। আমরা জানি যে মিথানল হাইলি ভোলাটাইল, এটার এক্সপ্লোশন হ্যাজার্ড আছে। এটা যদি বাতাসের সাথে আপনার খুব সহজে, ফ্ল্যাশ পয়েন্ট লো, সো বাতাসের সাথে যখন মিক্স হয় এটা এক্সপ্লোসিভ মিক্সচার তৈরি করে। সো তারা ভেরি কেয়ারফুল, এবং এটা টক্সিক। এটা যদি আপনার ওয়ার্কাররা এক্সপোজড হয় তাহলে এটা প্রবলেম তৈরি করে। বাট তারা প্রতিদিন মিলিয়ন পিস অফ পিপিই প্রডিউস করে, গ্লাভস, হ্যান্ড গ্লাভস প্রডিউস করে, এবং পার গ্লাভসে তাদের হয়তো 2 রুপি, 3 রুপি বা 4 রুপি এই কেমিক্যালের পিছনে যায় এখানে। সো এটা তাদের খুব একটা সমস্যা না। কিন্তু আমরা যখন ওখানে যে একটু এগেইন ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে গেলাম, যে আপনি যে সলভেন্টটা ইউজ করতেছেন এটা আসলে আপনার প্রোডাকশানে লাগে কি না। সো ইটস জাস্ট সলভেন্ট, এটা প্রোডাকশানে ইউজ হয় না, এবং এটা পুরোটাই আপনার বাতাসে চলে যায়। পার ডে তাদের অ্যারাউন্ড 1400 লিটার মিথানল লাগে, যার কারণে তাদের হিউজ ট্যাঙ্ক নিয়ে আসতে হয়েছে, তারা এটা ইম্পোর্ট করে। সো আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এটা তো রিইউজ করা যায়, আপনি এটা লুজ করবেন কেন? প্রতিদিন আপনি
এই পরিমাণ লস করতেছেন। সো এটার প্রপার্টিস ক্যালকুলেশন করে আমরা কিছু প্রসিডিউর বললাম, তাতে দেখা যাচ্ছে সিম্পল সলিউশন 80% সলভেন্ট দে ক্যান সেভ, এবং তাদের মান্থলি 2 মিলিয়ন রুপি সেভ করতে পারে তারা। এখন আমি আমন্ত্রণ জানাবো মিস্টার শাকিল আহমেদ, এনভায়রনমেন্ট স্পেশালিস্ট, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। মিস্টার শাকিল আহমেদ। জি, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমি বেজাতে ছিলাম, বর্তমানে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজার হিসেবে আছি, এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টেস্টিং ল্যাবরেটরি লিমিটেড এটার অ্যাডভাইজার হিসেবে আছি। সবসময় আসলে ইন্ডাস্ট্রির সাথে আমাদের রেগুলেটরি বডি যারা আছে তাদের একটা সবসময় একটা দেখা যায় সাপে নেউলে সম্পর্ক থাকে আর কি। আসলে এটাকে কমে আনা দরকার, কমে এনে সবাই যদি একটা কমন গোলের দিকে যেতে চাই, এটা খুব জরুরি। এখন একটা ডিওই সার্টিফিকেশনের কথা, ইসিসির কথাই বলি বা যে কোনো বিষয়ের কথাই বলি, বিষয়গুলো যখন রেগুলেটরি অ্যাসপেক্ট থেকে দেখা হয়, জিনিসগুলো অনেকের জন্য অনেক সহজ হয়ে যায়, অনেকের জন্য কঠিন হয়ে যায়, এই বিষয়গুলো থাকে। তো একটা কমন অ্যাপ্রোচ খুবই দরকার। যারা আগায় আসতে চায় কমপ্লায়েন্সের ক্ষেত্রে, তাদের একটা বেঞ্চমার্কিং করা, এই কথাগুলো খুবই ইনসাইটফুলভাবে এসেছে আলোচনার মধ্যে। দোজ আর রিয়েলি ইনসাইটফুল। যারা কমপ্লায়েন্সের ক্ষেত্রে আগায় আসতে চায় তাদের একটা অবশ্যই বেঞ্চমার্কিং থাকা দরকার। আর যেটা হচ্ছে যে আমাদের যদি মানে আসলে আমি সবসময় বলি সব আলোচনার ক্ষেত্রে, যখন আমরা বুড়িগঙ্গার কাছে যাই বা বালুর কাছে যাই, তখন আসলে এত সুন্দর পরিবেশটা আর তো সুন্দর থাকে না। হ্যাঁ, তো ওই বিষয়গুলোকে সামনে রাখা দরকার যে হাউ ইজ দ্য রিয়েল সিচুয়েশন, আমার আশেপাশের পরিবেশগুলোর কি অবস্থা, এই বিষয়গুলোকে সামনে রাখা দরকার। তো অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল প্র্যাকটিশনার সবসময় আসলে তো আমাদের যখন আমরা দেখি যে আমার আশেপাশের নদীগুলো ভালো নাই বা accident is a common issues in the industrial arena, তো তখন আসলেই খুব কষ্টদায়ক হয় আমাদের জন্য যে আসলে আমাদের what we are doing, what the discussion bring to us. তো এই বিষয়গুলোকে আমাদের সামনে রাখা দরকার। থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ মনোয়ার হোসেন, হেড অফ সাস্টেনেবিলিটি টিম গ্রুপ। এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএমজি ইন্ডাস্ট্রিগুলোতে আমরা কিভাবে মেনটেন করি সেটা যদি দেখি, প্রথম কথা হচ্ছে যে আমাদের কোনো একটা কনসাইনমেন্ট যখন ডিসাইড হয় যে আমরা অর্ডারটা পাচ্ছি, তারপর তো আমাকে আসলে সাপ্লাই চেইনে আমাকে ডিমান্ডটা সাবমিট করতে হয়। সাপ্লাই চেইন তখন র মেটেরিয়ালগুলো পারচেস করা শুরু করে, ওইখান থেকেই কিন্তু আমার কাজ শুরু হয়। যেমন ইয়াসির ভাই বলছিলেন যে বিভিন্ন রকমের কার্সিনোজেনিক, টেরাটোজেনিক, মিউটাজেনিক কেমিক্যালের কথা, যেগুলো আসলে হিউম্যান হেলথ বা এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট তৈরি করে। সো যখন আমরা কেমিক্যাল পারচেস করি তখন আমাদেরকে একটা ওই পার্টিকুলার কেমিক্যালটা ইনচেক একটা সফটওয়্যার আছে, যে ডিসি ইনচেক দিয়ে দেখতে হয় যে ওই কেমিক্যালটার মধ্যে এই ধরনের কোনো হ্যাজার্ড আছে কি নাই, কোনো ইনার্ট হ্যাজার্ড আছে কি নাই। সো এই জায়গাটাতেই কিন্তু আমরা রিস্কের জায়গাটা কিছুটা এলিমিনেট করে ফেলি। বিফোর দ্যাট আমি একটু বলি, আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি কিন্তু ইজ এ পার্ট অফ আ গ্লোবাল সাপ্লাই চেইন। সো আমাদের দেশের আইন কানুন বা গাইডলাইনের অবস্থা যাই হোক না কেন, ওয়েন এভার আই এম সেলিং সামথিং ইনটু আ গ্লোবাল মার্কেট, তাহলে আমাকে ওই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে চলতেই হয়। সো এটা আবার একটা লোকাল স্ট্যান্ডালোন বা নরসিংদী বা রূপগঞ্জের টেক্সটাইলের সাথে কিন্তু মিলবে না। সো ইটস ডিফারেন্ট, ইটস ভেরি রিগোরাস। তো ইনচেক থেকে যখন আমি দেখি যে কেমিক্যালটা ঠিক আছে, তখন আমি অর্ডারটা প্লেস করি। এবং শুধু তাই না, আমি কোন পার্টিকুলার সাপ্লায়ারের কাছ থেকে কেমিক্যালটা পারচেস করতেছি সেটা কিন্তু আমাকে আমার ব্র্যান্ডকে জানাতে হয়। এবং ডেফিনেটলি তাদের তো কিছু রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট আরএসএল থাকে বা এমআরএসএল থাকে, সেগুলো আমরা পারচেস করতে পারি না, একদম বলাই থাকে। ওই প্রসেসটা হওয়ার পরে আমরা যেটা করি, পারচেস ডিপার্টমেন্ট পারচেস করে। এই যে আমি ইনচেকের কথা বললাম, যে ডিসি ইনচেক, এটা কিন্তু একটা সাস বেসড সফটওয়্যার। সো টু ইউজ দ্যাট আই হ্যাভ টু গিভ আ ইয়ারলি ফি হুইচ ইজ 1000 থেকে 2000 পর্যন্ত হতে পারে, আমি যতগুলো সার্ভিস নিব। সো কস্টের ব্যাপারটা চলে আসলো। এই সফটওয়্যারটা কিন্তু এটা গ্লোবাল সফটওয়্যার। আমি যদি চিন্তা করি যে বাংলাদেশে আমি আরেকটা বানাবো, ইট উইল নট ওয়ার্ক, সিম্পলি নট ওয়ার্ক, বিকজ ইট হ্যাজ টু বি এ গ্লোবাল প্ল্যাটফর্ম অ্যান্ড ইট ইজ। এবং আমার যেই ব্র্যান্ডকে আমি কেটার করতেছি তারাও কিন্তু দেখতে পাচ্ছে যে আমি কার কাছ থেকে, মানে একদম ক্যাশ নাম্বার থেকে শুরু করে এভরিথিং ও কিন্তু ঢুকে দেখতে পাচ্ছে আমি কার কাছ থেকে কতটুকু কেমিক্যাল কিনছি। সো এই জায়গাটাতে একটা স্ট্রং সার্ভাইলেন্স এবং স্ট্রং মেকানিজম আছে, যেটা বের হয়ে আমি সেফটি
হ্যাজার্ড কোনো কিছুই আমি কিন্তু ব্রেক করতে পারবো না। সেকেন্ড পার্ট যেটা হলো, আমি কিনলাম, আমার কেমিক্যাল আসলো, এখন নাও দ্য পার্টিজ আমি সেফলি এটা স্টোরেজ করব, কীভাবে করব? সো দেয়ার ইজ এ সেফটি মেকানিজম আছে, আমাদের বিহাইভ নামে একটা অ্যাপ আমরা ইউজ করি। ওটা কিন্তু একটা কেমিক্যালের গায়ে যে আপনার ক্যাশ নাম্বার থাকে বা কিউআর কোড থাকে, সেটা আমি বিহাইভ দিয়ে, আমার মোবাইলেও বিহাইভ আছে, আই জাস্ট হ্যাভ টু জাস্ট স্ক্যান দ্য কোড, সাথে সাথে আমার ইনভেন্টরিতে কিন্তু ওর সবগুলো ইনফরমেশন চলে যায়। আমাকে শুধু লিখতে হয় কোন ডেটে এটা ঢুকতেছে, কী পরিমাণে ঢুকতেছে, এক্সপায়ারি ডেট কত, ওই আপনার অ্যাকাউন্টসের ভাষায় যেটা বলে ফিফো যেটা আছে, লাস্ট ইন ফার্স্ট আউট, এগুলো মেনটেন করা। আর হচ্ছে একই সাথে আমার একটা কম্প্যাটিবিলিটি চেকলিস্ট থাকে যে আমি কোন কেমিক্যালের পাশে কোন কেমিক্যাল রাখতে পারবো না, আমি অক্সিডাইজারের পাশে অ্যাসিড রাখতে পারবো না, এবং আমি কোনটা কোন ভলিউমে ইউজ করতেছি। দেয়ার আর লট অফ ডাই স্টাফস থাকে, অনেক ডাই স্টাফের পাশাপাশি অনেক রকমের অক্সিলারি কেমিক্যাল থাকে। এখন কিছু কিছু থাকে খুবই বেসিক কেমিক্যাল, যেগুলো সব ইন্ডাস্ট্রিতেই লাগে। আমি যখন ইম্পোর্ট করতেছি, আমি কিন্তু জানি না যে এটা কি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যাবে নাকি লেদার ইন্ডাস্ট্রিতে যাবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু টেক্সটাইল কেমিক্যালটা আলাদা, বাট অন্যান্য বেসিক কেমিক্যালগুলো কিন্তু এক, যেগুলো বাল্কে ইউজ করা হয়। কেমিক্যালগুলো দুইভাবে আসে, একটা হচ্ছে আমার মেজর স্টোর একটা থাকে, আবার একটা থাকে ডেইলি কিচেন। তো ডেইলি কিচেনে যখন আবার আমি এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসি, ইট অলসো হ্যাজ এ মেকানিজম। যে কেউ এনি টম ডিক অ্যান্ড হ্যারি মেন স্টোরেজে গিয়ে কেমিক্যাল কিন্তু আনতে পারবে না, তাকে 10-12টা প্রসেস। প্রথমে হচ্ছে যে কেমিক্যাল যে ডাইং ম্যানেজার, সে হচ্ছে একটা রেসিপি দিবে, সেটাকে অথরাইজ করবে 2-3টা রেসপন্সিবল পার্সন, দেন ইট উইল গো টু স্টোরেজ। আমি কেন বলতেছি যে সেফটি সিকিউরিটি এগুলো আসলে কীভাবে ম্যানেজ হচ্ছে অলরেডি, সেটা বোঝানোর জন্য। সো ইটস এ ভেরি রিগোরাস প্রসেস। এবং সেফটির ক্ষেত্রে আপনার প্রত্যেকটা জায়গাতে কিন্তু উই ইনস্টলড ওই যে আপনার সিসিটিভি ক্যামেরাজ অ্যান্ড অল আদার থিংস, প্লাস ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটির বিষয়গুলোও আছে। কেমিক্যাল যেন স্পিলেজ করে এনভায়রনমেন্টে মিক্স না করে, জন্য কিন্তু আমরা সেকেন্ডারি কন্টেনমেন্টও ইউজ করি। সো এগুলো ইনভেন্টরিতে ঢুকলেও স্টোরেজ হলো। হ্যান্ডেলিং যারা করবে, প্রত্যেকটা কেমিক্যাল কীভাবে হ্যান্ডেলিং করতে হবে সেটার জন্য স্পেসিফিক গাইডলাইন আছে, যেটাকে বলে সেফটি ডেটা শিট, এসডিএস। সো আমি যখন একটা কেমিক্যাল কিনছি কারো কাছ থেকে, ওই সাপ্লায়ার কিন্তু আমাকে এসডিএসটা দিয়ে দেয়, যেটার উপর বেস করে আমাকে কেমিক্যালটা ইউজ করতে হয়। ইউজের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে অর্গাটেক্স একটা সিস্টেম, একটা অটোডোজিং মেকানিজম চলে আসছে এখন, যেটাতে কিন্তু হাতের কোনো স্পর্শ ছাড়াই অটোমেটিক্যালি আমি কি বলে এটাকে, আমার মেশিন, ডাইং মেশিনগুলোতে ডিরেক্টলি কেমিক্যালগুলো ডোজ করতে পারি। সো এখানেও কিন্তু স্পিলেজ, কন্টামিনেশন এগুলোকে মিনিমাইজ করে ফেলা হচ্ছে। অ্যান্ড ফাইনালি যেই পার্টটা আসে সেটা হচ্ছে ডিসপোজাল, যেটা ইটিপিতে যায়। আমি যদি জেডডিএসসি কমিট করে থাকি, তাহলে শুধুমাত্র কেমিক্যাল ইনচেক করলেই হয় না, আমার রেসিডিউয়াল যেটা থাকে সেটাতেও কিন্তু আমাকে ইনচেক টেস্ট করে ভেরিফাই করতে হয়। সো দিস ইজ নট এটা কোনো বাচ্চা খেল না, ইটস ভেরি রিগোরাস অ্যান্ড ইউ হ্যাভ নো ওয়ে ইউ ক্যান ব্রেক ইট। আচ্ছা, ফাইনালি যেটা হয়, যে জিনিসটা নাদিয়া আপা ফ্ল্যাগ করেছেন, আমি ওই জায়গাটাতে একটু যাই। ইউ গ্রিন ডিল যেটা, একটা লেজিসলেটিভ ট্রেইল, অনেক নতুন নতুন লেজিসলেশন হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার যে রিপোর্টিং প্যারামিটার আছে, যেটা আমরা ইএসআরএস গাইডলাইন বলছি, যেটা বেসিক্যালি যারা 1.5 বিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট করে 2025 থেকে তার রিপোর্টটাতে চলে গেছে। এখন কোশ্চেন হচ্ছে এই জায়গাটাতে আমরা কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা যখন ডেভেলপ করি, সেই জায়গাটাতে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির এক ধরনের সক্ষমতা তৈরি হয়েছে। যেই জায়গাটাতে হয়নি সেটা হচ্ছে হাউ ডু উই রিপোর্ট দ্যাট। রিপোর্টিংয়ের জায়গাটাকে যদি আমরা এটার পারভিউতে একটা ছোট্ট একটা মডিউল যদি আনতে পারি, যে হাউ টু রিপোর্ট, হোয়াট টু রিপোর্ট, এটাকে যদি করা যায় তাহলে ভালো। ডেটা ওয়াইজ আই গেস আমাদের বিহাইভ বা অন্যান্য অ্যাপ বা আমাদের নিজস্ব ফ্যাক্টরিগুলোতেও এক্সেল বেসড ডেটাবেস আছে। আই ক্যান অ্যাসিউর ইউ ইজ ভেরি রিগোরাস, বিকজ অল দিস ডেটা হ্যাজ ইভেনচুয়ালি বি রিপোর্টেড ইন হিগ ইন্ডেক্স অ্যাজ ওয়েল। So data is there. How to do it in a proper manner, connecting to the directives of CSRD বা EU গ্রিন ডিলের যেই রিকমেন্ডেশনসগুলো আছে, সেগুলো অ্যাপার্ট ফ্রম এই মেকানিজমের বাইরে আমাকে অ্যাডেন্ডাম হিসেবে চিন্তা করতে হবে। ওই কম্পিটেন্সিগুলোকে যদি অ্যাড করা যায়, রিপোর্টিংটাকে যদি অ্যাড করা যায়, তাহলে অনেক ভালো। এনএসডিএ থেকে আপু আসছেন একজন, আমার মনে হয় যে এনএসডিএ কুড প্লে গুড রোল এই জায়গাটাতে। আমাদের যেই বড় বড় টপ 200 ম্যানুফ্যাকচারার যারা আছে, তাদের কিন্তু ট্রেনিং সেন্টার্স আছে। এই তাদের থেকে যদি আমরা 20-25টাকে যদি এনএসডিএ থেকে আরটিও হিসেবে যদি আমরা নিয়ে আসতে পারি সাপোর্ট দিয়ে,
এখানে আমাদের যে ধরনের লোকজন আছে দে আর ভেরি ওয়েল ট্রেন্ড, এদেরকে কাজে লাগিয়ে ক্লাস্টার বেস কিছু ট্রেনিং আমরা করাতে পারি, এবং ওদের থেকে যদি আমরা কিছু মাস্টার ট্রেনার ডেভেলপ করতে পারি, এইডেড বাই মহিদুল আহমদ ভাই যেটা বানিয়েছেন, এই ধরনের ট্রেনিংগুলোকে দিয়ে আমরা যদি ওদেরকে ট্রেন আপ করতে পারি এবং আরটিওগুলোকে যদি ডিস্ট্রিবিউট করতে পারি অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আই থিঙ্ক উই ক্যান টেক ইট টু এ ডিফারেন্ট লেভেল। জিয়াউর রহমান মুকুল, ম্যানেজিং ডিরেক্টর, কালার স্টাইল। আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলো নিয়ে কথা বলছি, যেখানে একটা সক্ষমতা কিছু এসেছে, কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি যেটা আছে নরসিংদী বেস বা নারায়ণগঞ্জ বেস, এটাও কিন্তু একটা বড় মার্কেট, মোর দেন $20 বিলিয়ন মার্কেট, যেটা আমাদের 20 crore পপুলেশন সেখানে গার্মেন্টস বা টেক্সটাইল ইউজ করছেন। সেখানে কিন্তু কোনো রুলস রেগুলেশনটা মেনটেন করে কেমিক্যালটা ইউজ হচ্ছে না। আমরা যে পোশাক এখানে পরে আছি এটা কোনো কিন্তু রুলস রেগুলেশন মেনটেনটা নাই। তো ওই জায়গাটাও আমাদের কিন্তু কাজ করার দরকার জরুরি ভিত্তিতে। এবং আমরা আগে কেমিক্যালটা বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসতো, এখন কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রি আসছে, আমরাও একটা জয়েন্ট ভেঞ্চারে তার্কিশ কোম্পানির সাথে কাজ করছি, ফ্যাক্টরি এসেছে, আর একটাও আসতেছে। তো আমরা সেখানে একটা কমপ্লায়েন্স রুলস রেগুলেশন মেনটেন করে কেমিক্যাল প্রডিউস করছি, কিন্তু যত্রভাবে অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রি এসেছে যেখানে কোনো রুলস রেগুলেশন নাই, সে জায়গাটাও আমাদের মনে হয় কাজ করা উচিত। এবং এই যে লোকাল মার্কেটটা, সেখানে কস্ট মিনিমাইজ করার জন্য নন কমপ্লায়েন্স অনেক প্রোডাক্ট যাচ্ছে, যেটা কিন্তু আমাদের হিউম্যান এবং এনভায়রনমেন্ট ইকোলজিক্যাল সেখানে অনেক হুমকি হবে। তো আমি যদি এক্সপোর্ট মার্কেটে যাই, সেখানে কিন্তু আমরা বেশ মানে ইকোলজিক্যাল এনভায়রনমেন্টাল জায়গাটায় কাজ করেছি, কারণ যেহেতু ইটিপিটা আমাদের বাধ্যতামূলক, কিন্তু ওয়ার্কারের যে হেলথ হ্যাজার্ডের জায়গাটা অকুপেশনাল, সেইটা কিন্তু আমরা কাজ করছি না। সো আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের মিস্টার মারুফ মোহাইমেন ওয়েস্ট অ্যান্ড কেমিক্যাল ম্যানেজমেন্ট সেকশন থেকে এসছেন। আমরা একটু এর আগেও বোধহয় শুনেছেন যে রেগুলেটরি জায়গা থেকে বিভিন্ন জন কথা বলেছেন, সেই পার্সপেক্টিভে যদি আপনি একটু বলেন যে আপনাদের অধিদপ্তরের ভূমিকা। এই যে রাউন্ড টেবিল ডিসকাশন, আমি 6-7 বছরে অন্তত 250 থেকে 500 রাউন্ড টেবিল ডিসকাশন করছি, এগুলো আউটপুট জিরো, কিচ্ছু নাই, নাথিং এলস। যেমন ধরেন আপনারা আজকের পত্রিকায় এটা ছাপাইছেন, এখানে দেখেন তো কয়েকজন ছুট টাই পরে কাজ করতেছে, একজনও আছে? নাই। কেউ আছে? নাই। নাম্বার 1। নাম্বার 2, এই যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়া, কাজে এই ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আমি বহু কথা বলতে পারি, এখানকার টিচারগুলো বেয়াদব, এইটা ওইটা হাবিজাবি সব কিছু বলতে পারি, কেন সেটা আমার ইউনিভার্সিটি। আমি বইয়ের সম্পর্কে অনেক কিছু হয়তো বলতে পারবো না। তো আমি অনেক ট্রেনিংও মানে থাকছি, সেইখানে দেখছি যে অনেক কিছু নিয়ে আলোচনা হয়, এই যে ট্রেনিং অ্যাওয়ারনেস, ঠিক আছে, সব জায়গায় ক্যাপাসিটি বিল্ডিং, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, ঠিক আছে। ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিংটা কি, যে একটা ইনস্টিটিউশন করবে, একটা ট্রেনিং রুম করবে, চেয়ার টেবিল কিনবে, কম্পিউটার কিনবে, এইসব হলো ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং। ক্যাপাসিটি বিল্ডিং কি, এরকম স্যুট টাই পড়ার লোকজনগুলো নিয়ে এসে ট্রেনিং দিবে, কিছু টাকা পয়সা নিবে, এটা হলো ক্যাপাসিটি বিল্ডিং। বাংলাদেশের ক্ষেত্রে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্পকে আমি পাঞ্জাবি পায়জামা টুপি পরে বাংলাদেশে নিয়ে আসলাম, কেমন দেখা যাবে? বাংলাদেশের ক্ষেত্রে ট্রেনিং মডিউলগুলো, ট্রেনিং সব কিছুগুলো এরকম। এই যে একটা ডকুমেন্ট রেডি করা হয়েছে, এটা বাংলাতে করা হয় নাই কেন? এখানে আপনার ট্রেনিং দেওয়া হবে এই যে লুঙ্গি পরা লোকজন। আপনি ইকো ম্যাপিংয়ের কথা বলতেছেন, ইকো ম্যাপিংয়ের কেন ভালো একটা বাংলা নাই? সব কিছু কেন ইংরেজিতে বলতে হবে? খানিকটা বাংলা টাইপের ইংরেজি বলে আমরা খুব চমৎকারভাবে আমাদেরকে একটা বুর্জিয়া শ্রেণীতে পরিণত করার এই সিস্টেমগুলো কেন? আমি আসলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলবো না ভাই, কারণ হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কী করে না করে এটা সবাই জানে, ঠিক আছে। আমরা যখন ইন্ডাস্ট্রিগুলো যাই তখন ইটিপি ছেড়ে দেয়, স্যার এই যে দেখেন ইটিপি চলতেছে, ভাই আপনি ইটিপি চালাইছেন 1 মাস ধরে, আপনার বিদ্যুৎ বিল 200 টাকা আসে কিভাবে ভাই বলেন? ঠিক আছে। ওই যে উনি বললেন যে কামাল সাদিক, উনি বললেন একটা বিষয় যে ইন্টারনাল অডিটের বিষয়টা একটা আমব্রেলা সিস্টেমের। বাংলাদেশে তো দুদক আছে, আমব্রেলা সিস্টেম, সবার দুর্নীতি দেখে বেড়ায়। দেখছে কি? দেখে নাই। আপনি কিসের ইন্টারনাল অডিটের কথা বলেন? ঠিক আছে, বাংলাদেশে মূল ফ্যাক্টরটা হলো এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে। আমি যদি বলি
আপনারা এই যে বলেন যে অ্যাপারেল মার্কেট বলেন বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন বা যাই বলেন না কেন, এখানে কোটি কোটি টাকা নিয়ে আসতেছে। তো বাংলাদেশে যে মিঠা পানির একটা বিশাল সম্পদ আছে, এটা যে পরিমাণে ব্যবহার হয়, তার যে একটা ইকোনমিক ভ্যালু আছে, এনভায়রনমেন্টাল ইকোনমিক ভ্যালু আছে, সেটা কি কখনো ক্যালকুলেশন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? কারণ এটা আমরা কনসিডার করি না যে এনভায়রনমেন্টাল কি, আমার পানি আছে আমি ব্যবহার করব, এটা কে আমাকে ঠেকাবে? আমি মাঠ থেকে পানি যত খুশি উঠাবো, ডাজন্ট কেয়ার, আমি নদী থেকে পানি নিয়ে আসবো, তাই না? এটাই তো মূল ফ্যাক্টর নাকি? এখানে দেখেন, এখানে যারা এই যে আপনাদের পত্রিকায় এটা আজকে আসছে যে লুঙ্গি পরে, এখানে দেখেন যে রেড ডাই, হ্যাঁ, নরসিংদীতে রেড ডাই। তো রেড ডাইয়ে লেডের যে পলিউশনটা, আপনার পিবি বা লেড পলিউশনটা খুব মারাত্মক একটা ফ্যাক্টর। এখানে যারা কাজ করতেছে এদের কিছুই নাই, ঠিক আছে? অনেক সময় লুঙ্গিটাও হয়তো কাচ্চা মেরে কাজ করবে, ঠিক না? হ্যাঁ, লুঙ্গিটা থাকবে, এটা থাকবে, কিন্তু ঘটনা হলো যে এদের জন্য ট্রেনিং বলেন যাই বলেন, এদের উপযোগী করে দিতে হবে ভাই। আপনি শুরু করছেন, আমি পরে আসছি, আপনি একটা প্রেজেন্টেশন রেডি করছেন, আপনি মহাত্মা গান্ধীর তথ্য দিচ্ছেন, আপনি অমুকের তথ্য দিচ্ছেন। বাংলাদেশের লোক নাই, বাংলাদেশে তো লোক আছে, বাংলাদেশে বহু স্কলার আছে, তাদের কথা ইউজ করতে পারতেন, আপনি বাংলার দিতে পারতেন। অবশ্যই এখানে রিস্ক আছে। একটা ফ্যাক্টর বলি, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আমাদের মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল, সেটা মানে তাদের মাধ্যমে করা হয়েছে। তো তারা করছে কি, ইন্ডিয়ান মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল যেটা আছে সেটাকে ডাউনলোড দিয়ে জাস্ট গুগল ট্রান্সলেট করে মানে ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করছে। এতে হয়েছে কি, কিছু কিছু জায়গায় ইন্ডিয়া রয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমরা যখন এটা পড়তে গেলাম, কী ব্যাপার এখানে ইন্ডিয়া, এটা আসলে ভুলক্রমে রয়ে গেছে, এটা একটু দেখতে হবে, ঠিক আছে? তো ঘটনা হলো বাংলাদেশের ক্যাপটা বাংলাদেশের মতন করে ডেভেলপ করতে হবে। আপনি যাদেরকে ট্রেনিং দিবেন, আইডেন্টিফাই করতে হবে যে কারা আসলে ভার্নারেবল, কারা সমস্যার ভিতরে আছে, সেই গ্রুপটাকে ট্রেনিং দিতে হবে। আপনি এখানে প্রভাবশালী লোকজন আছে, কোম্পানির ভিতরেও আছে, সরকারি অফিসেও আছে, যারা তদবির করে অনেক ট্রেনিং নেয়, বিদেশ যায়, স্বাভাবিক, এগুলো সবাই জানে, কিন্তু যাদের কোনো প্রয়োজনীয়তা নাই। তো এই বিষয়গুলো না এখানে খেয়াল করা উচিত। আর একটা বিষয় হলো, আমি যেহেতু পরিবেশ অধিদপ্তর থেকে এসেছি, পরিবেশ অধিদপ্তরের কিংবা সুনাম দুর্নাম সবই আছে, আপনারা জানেন সেগুলো। তো পরিবেশ অধিদপ্তর দুর্নামের পরিমাণ বেশি ভাই, এটা যেহেতু বলতেছেন আর একটু বলতে হয়। পরিবেশ অধিদপ্তর 20 কোটি জনসংখ্যার দেশে পরিবেশ অধিদপ্তরের ফার্স্ট ক্লাস অফিসার আছে 275 জন। আপনি এটা জানেন তথ্যটা? আপনি যদি ডিস্ট্রিবিউশন করেন, পার অফিসারের কতজন লোক দেখতে হয়? কোটি খানিকের মতন, তাই না? কাছাকাছি। এটা কি কোনোভাবে কোনো ডিপার্টমেন্টের কোনো অফিসারের পক্ষে সম্ভব? কোনোভাবে সম্ভব? তারপরে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে বিষয়টা আসে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভাই আপনারা নিজেরাই অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখি, সব জায়গায় ইনসেন্টিভের কথা বলে। আমি 1 মিনিটের ভিতর শেষ করব, 1 মিনিট বা 2 মিনিটের ভিতর, হ্যাঁ। তো ইনসেন্টিভের কথা বলে, কিন্তু মানে আমি কিছুদিন আগে জাপানের একটা প্রোগ্রামে গেছিলাম, এটা আপনার প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে। তো ওনারা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের যে জিনিসটা ডেভেলপ করছে, এখানে জাপান সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই, এরা প্লাস্টিক যে অ্যাসোসিয়েশন আছে, ওনারা নিজেরা মিলে এই বিষয়টা ডেভেলপ করছে। তো আপনারা যখন ট্রেনিং দিবেন, আপনাদের যে অর্গানাইজেশনগুলো আছে, গার্মেন্টস সেক্টরের যে অর্গানাইজেশনগুলো আছে, তারা একটা নিজস্ব একটা প্ল্যাটফর্মে সবাই মিলে যদি একটা গ্রুপ ফরমেশন করতে পারেন, ধরেন 15 জন বা 30 জন, অ্যাজ ফর এক্সাম্পল আমি এটা বলতেছি যে তারাই সব ইন্ডাস্ট্রিগুলো নিয়ে ঘুরে ঘুরে ট্রেনিং দিচ্ছে, তাহলে মডালিটিসটা একরকম হতে পারে এবং আপনাদের সবারই ভিতরে এক ধরনের সচেতনতা বোধের জায়গাটা আসতে পারে। এবং ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাই আমাদের এই বাংলাদেশের লুঙ্গি পরা মানুষগুলোকে আপনারা প্রায়োরিটি দেবেন, ঠিক আছে? যারা পড়তে জানে না, যারা বাংলা ভালো বোঝে না, আঞ্চলিক ভাষায় কথা বলে, নরসিংদীর ভাষায় কথা বলে, বা আপনার নারায়ণগঞ্জের ভাষায় কথা বলে, তাদেরকে যে ভাই ইংরেজিতে বলার দরকার নেই,
দরকার কি খামাখা ইংরেজিতে বলার? এই ইংরেজি তো আমাদের মাতৃভাষা না। আমরাও আশা করি যে 2025 সালের মধ্যে রুলগুলো ফাইনালাইজ হবে, এবং স্পেশালি আপনাদের এখনকার শীর্ষ ব্যক্তিত্ব এসব বিষয়ে বেশ সিরিয়াস। যতই আপনি বলেন যে আপনার লোক সংখ্যা কম থাকুক, তারপরেও তো প্রথম তো আসলে মেইন বিষয়টা আসে যে উদ্যোগের জায়গা থেকে। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আসলে মানে 3 দিন ব্যাপী আমরা আলোচনা বিতর্ক করতে পারবো। হ্যাঁ, সো আমরা ওটা নিয়ে আলোচনা করতে চাই না। মিস্টার সাজ্জাদুল ইসলাম মারুফ, ডিজিএম সাস্টেনেবল ডিপার্টমেন্ট, বেক্সিমকো, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমাদের যেহেতু আজকে টপিকস কেমিক্যাল নিয়ে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাস্টেনেবিলিটির সাথে কেমিক্যালের ইম্প্যাক্টটা কোন জায়গায় আছে সে জায়গাটা একটু আলোচনা করার চেষ্টা করব। আর কি আমার পার্সোনাল 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে আমার কাছে কেমিক্যাল মনে হয় 3টা এরাতে আমরা বিভাগ করতে পারি। ফার্স্ট হলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, সেকেন্ড হলো সাস্টেনেবিলিটি, থার্ড হলো সার্কুলারিটি। এই 3টা জায়গায় যদি আমি ভাগ করি তাহলে টোটাল কেমিক্যালটা বোঝা যাবে। তো বাংলাদেশের কনটেক্সটে কেমিক্যাল ইউজ হয় ফুড সেক্টরে, ইউজ হয় কসমেটিক সেক্টরে, ইউজ হয় মেডিসিনে, এবং একটা বড় অংশ ইউজ হয় টেক্সটাইল সেক্টরে। তো আমরা যেহেতু টেক্সটাইল নিয়ে আলোচনা করতেছি, টেক্সটাইলের মধ্যেই আমি কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। টেক্সটাইল সেক্টরে কেমিক্যালের যে ইউজটা, এটা হিউজ ইউজ। আমরা জানি যে আমাদের টোটাল 70% র মেটেরিয়াল পার্চেসে চলে যায়। এই 70%-এর মধ্যে 50%ই কিন্তু কেমিক্যালের পারপাসে চলে যায়, আর বাকিটা ইয়ার্ন অথবা ফেব্রিক অথবা ফাইবার। তো এই বিগ ভলিউম বা এই বিগ $1 বিলিয়ন একটা মার্কেট আমরা কি করি আসলে? আমাদের বাসায় সবাই কম বেশি প্রেশার কুকারে অভ্যস্ত। প্রেশার কুকারের ভিতরে কী থাকে? খাবার থাকে, পানি থাকে, আর আমরা টেম্পারেচার দিয়ে একটা চাপ তৈরি করি, খাবারটা নরম হয়। ডাইং সেম তাই, একটা বড় প্রেশার কুকার মেশিন, এর ভিতরে ফাইবার অথবা ইয়ার্ন থাকে অথবা ফেব্রিক থাকে, সাথে কেমিক্যাল থাকে আর পানি থাকে। আর এনার্জির মাধ্যমে আমরা টেম্পারেচার দিই, স্টিমের মাধ্যমে সে একটা প্রেশার পায় 4 বার থেকে 5 বার। আমি নিজে পার্সোনালি ডাইং ম্যানেজার, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো সেখান থেকে সে কাপড়ের উপরে এখানে ক্যাটালিস্ট হিসাবে কেমিক্যাল কাজ করে, আর রঞ্জক যেটাকে আমরা ডাই বলি, সেই ডাইটা এই কাপড় বা ইয়ার্ন বা ফাইবার উপর একটা আবরণ তৈরি করে। এটাই হলো ডাইং প্রসেস। লাস্টে আমরা ড্রেন করে দিই। আমরা যে ড্রেন করে দিলাম $1 বিলিয়ন এই মার্কেটটা, আমরা কাপড়টা ফিরে পাচ্ছি, কিন্তু ডাইস কেমিক্যালটা কিন্তু ফিরে পাচ্ছি না। ডাইস কেমিক্যাল কত % ইউজ হয়? এইটা নিয়ে কি খুব বেশি কাজ করা আছে আমাদের সেক্টরে? আমার মনে হয় না। আমরা ম্যাক্সিমাম কেমিক্যাল নিয়ে আলোচনা করলে আমরা ওই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির মধ্যে ঘোরাঘুরি করি, ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং, MSDS, তারপরে এই সেকেন্ডারি কন্টেনমেন্ট, এইগুলি আছে কিনা, ইনভেন্টরি প্রপার মেনটেন করা হচ্ছে কিনা, রিস্ক অ্যানালিসিস করা হচ্ছে কিনা, এইগুলি নিয়ে আলোচনা করি। এর বাইরেও একটা বড় জায়গা আছে। হ্যাঁ, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির যে জায়গাটা, সেটা বাংলাদেশের 30 বছরের ইন্ডাস্ট্রি অলরেডি কভার করে আসছে। আমার আগে যে ভাই বললেন যে আমরা ইনচেক রিপোর্ট করতেছি ক্লিন চেনের মাধ্যমে, বিহেভিয়ার মাধ্যমে, তো এই জায়গাগুলো আমরা মোটামুটি কভার করে ফেলছি। আমরা জানি যে আমরা সেফ কেমিক্যাল ইউজ করলে সেফ আউটপুট পাবো। আমরা কারো ইনচেক রিপোর্ট 98%, 100%ও কারো আছে। হ্যাঁ, তো এই জায়গাগুলি কাজ হয়ে গেছে আমাদের, কিন্তু আমাদের এখন কাজ করতে হবে যে আমরা কীভাবে মিনিমাম কেমিক্যাল ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট পাই, এবং কেমিক্যালটা কীভাবে রিকভার করতে পারি, রিইউজ করতে পারি, আর কি একটা অপচয় করে সেটাকে রিকভার করার থেকে অপচয়টা আমরা কীভাবে কম করতে পারি, সেই জায়গাটা কাজ করার সময় আসছে। এখন আমাদের একটা আপডেটভাবে চিন্তা করতে হবে। তো সাস্টেনেবিলিটি, কেমিক্যাল প্রপার ইউজ এবং অপটিমাইজেশন কেমিক্যাল ইউজ ছাড়া সাস্টেনেবিলিটি কল্পনাই করা যায় না। আমরা অনেকেও এখনও ভাবি সাস্টেনেবিলিটি মানে পানির ব্যবহার কমায় না, এনার্জি ব্যবহার কমায় না, নেট জিরো করা, গ্রিন বিল্ডিং করা, সোলার ইনস্টলেশন করা, আপডেট ইউটিপি করা। আমি বলবো না, প্রপার কেমিক্যাল ইউটিলাইজেশন ছাড়া সাস্টেনেবিলিটি সম্ভবই না। অ্যাজ এ কেমিস্ট্রি হিসেবে এটা আমার থিঙ্কিং। কীভাবে আমি রেসিপি যখন তৈরি করবো, আমি ওই রেসিপিটা তৈরি করব, ওই কনসেন্ট্রেশনটা তৈরি করবো যেটা আমরা মিনিমাম কেমিক্যাল ইউজ করে বেটার আউটপুট পাওয়া যায়। কেমিক্যাল কমে আসলে অটোমেটিক এনার্জি কমবে, ওয়াটার কমবে, নেট জিরো হবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। মাসুদ রানা শাহিন, জেনারেল ম্যানেজার, WTRS। সবার শেষে আসে ইটিপি। ওয়াটার ইউজ হলো, কেমিক্যাল ইউজ হলো, সব কিছু মিক্স আপ হলো, ডিসচার্জ কোথায় হবে? ইটিপি। সো যেহেতু আমি ইটিপি নিয়ে কাজ করি, সো আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের কেমিক্যাল নন বায়োডিগ্রেডেবল প্রপার্টি পাচ্ছি। তো আমরা জানি যে ইটিপি, যদি আমরা ছোট্ট করে হিস্ট্রি বলি, যে আমাদের আসলে ইটিপি ছিলই না এক সময়। এখন 2000 সালের পরে কিন্তু ভালো ইটিপি আসা শুরু হলো। আর যদি বলেন যে 2010 সালের পরে আসলে আমরা যদি বলি যে মানে ওয়ার্কেবল ইটিপি আসতেছে, মানে যেগুলো আসলে পারফর্ম করতেছে। সো বায়োকেমিক্যাল ইটিপি থেকে ফার্স্টে কেমিক্যাল ইটিপি, বায়োকেমিক্যাল ইটিপি, বায়োলজিক্যাল ইটিপি। সো আলটিমেটলি ইটিপির ভিতরে আসলে আমরা কেমিক্যালটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, যে আমরা কোনো কেমিক্যালি ইউজ করব না। বাট
প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে ওয়েস্ট প্রোডাক্টটা যেটা ফর্মে আসে সেই ফর্মের ভিতরে আমি নন বায়োডিগ্রেডেবল অনেক পার্টিকেল পাচ্ছি, যেটা আসলে বায়োডিগ্রেডেবল না। এবং এইটার মেন ইস্যুটা কি, যে আরএমবি সেক্টরের ভিতরে তো একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, একটা হচ্ছে ইন্টারনাল কনজিউমার। বাংলাদেশে যারা ইন্টারনাল কনজিউমার তারা কিন্তু আসলে প্রপার ডাই ইউজ করে না, প্রপার কেমিক্যাল ইউজ করে না। এখন টিম গ্রুপের বড় ভাই বলতে পারে যে আমি তো ব্র্যান্ডেড করি, আমি ZDSA মেনটেন করি। ভাই ভালো কথা, আপনার পাশের ফ্যাক্টরি যে ফ্যাক্টরি লুঙ্গি বানাচ্ছে, আমার জন্য টাওয়াল বানাচ্ছে, সে তো আপনার ওই কেমিক্যাল ইউজ করতেছে না। তো আলটিমেটলি ওইটার যে হেভি মেটাল ওটা কোথায় যাচ্ছে? ওইটার তো ইনভারনমেন্টেই যাচ্ছে। আর শুধু তো এখানে কি হচ্ছে যে আমার ওয়ার্কিং যারা আছে তারা না, আমার মাস পিপল কিন্তু এখানে ইনফেক্টেড হচ্ছে। যে তো আমাদের হচ্ছে গভর্নমেন্ট থেকে আমাদেরকে প্রেশার দিতে হবে যে বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি কেমিক্যাল ইউজ করা, যেটা দিয়ে আসলে আমরা ওয়াটার রিকভারি করতে পারি এবং আমাদের পলিউশন কন্ট্রোল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। একেবারে শেষের দিকে আমরা এখন মূলত হোস্টদের পক্ষ থেকে শুনবো। ফাউজিয়া সুলতানা, ম্যানেজিং ডিরেক্টর, এসটেক্স। একটা ওপেন ডিসকাশনে উই হ্যাড আ লাস্ট একটা রিমার্ক এরকম এসেছিল বা কোয়েশ্চেন এসেছিল যে ক্যান বাংলাদেশ বিকাম a leader in sustainable practices. So unanimously সবাই বলেছে yes, we have that potential. তো আমরা যতই বলি যে চ্যালেঞ্জেস আছে, এটা করতে হবে, কাউকে ভার নিতে হবে, হ্যাঁ, রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, কিন্তু ডিপ ইন আওয়ার হার্ট উই বিলিভ দ্যাট উই ক্যান বিকাম লিডার ইন সাস্টেনেবল প্র্যাকটিসেস। বাট আপা যেমন বললো যে সো ফার, মানে সিন্স ইটস বার্থ, এখন পর্যন্ত আমাদের যে অ্যাপ্রোচটা আমরা নিয়েছি সেক্টর ওয়াইজ, সেটা হচ্ছে ভেরি প্রেসক্রিপটিভ মেজার্স আমরা নিয়েছি বা রিয়াক্টিভ মেজার্স নিয়েছি। বায়ার আমাকে বলেছে আমার এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে, ওকে ফাইন, আইল ডু ফলো দ্যাট স্ট্যান্ডার্ড। আর আমার সার্টেন একটা রিপোর্টিং স্টাইল ফলো করতে হবে, হোয়াট এভার। বা আমাকে ফ্লোর সুপারভাইজার বললো, কামরান ভাই যেমন বললো যে আমার পিপিই ব্যবহার করতে হবে, স্যার বলছে এর জন্য আমি ব্যবহার করবো, আদারওয়াইজ আমি জানি না পিপির ইউজটা কী। সো মানে আমাকে রিয়াক্টিভ থেকে এখন প্রোঅ্যাক্টিভে আসতে হবে, ঠিক আছে? আমাকে জানতে হবে যে আমি কেন এই কাজটা করতেছি, আমি প্রোঅ্যাক্টিভলি আমি কিছু মেজার্স নিজের থেকে নিব। আমি গভর্নমেন্টের জন্য অফকোর্স আই উইল রিলাই অন দ্য গভর্নমেন্ট ফর ইনসেন্টিভস অ্যান্ড ফর আদার গ্রেটার পলিসিস, বাট আই মাস্ট হ্যাভ মাই ওন গভর্নেন্স ইন মাই ইনস্টিটিউশন অ্যান্ড আই মাস্ট হ্যাভ মাই ওন প্ল্যানস সো দ্যাট আমি ওটা প্রোঅ্যাক্টিভলি নিয়ে তারপর আমি আগাতে পারি। আনলেস উই টেক দ্যাট অ্যাপ্রোচ উইল স্টিল বি হিয়ার। মানে আপনি কফি আছে, এখানে দুধ আছে, সব আছে, আপনি যদি কফিটা না বানান ইউ ক্যান হ্যাভ কফি। সো সিমিলারলি জিনিসটা ওভাবে করে আমাকে ওই অ্যাপ্রোচটা নিতে হবে। লাস্ট ওয়ান, মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ খান, প্রোগ্রাম ম্যানেজার, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল, সলিডারিটি। কিছু ইনসিডেন্ট আছে ইন্টারন্যাশনালি যেটা কিন্তু এই কেমিক্যাল ম্যানেজমেন্ট, এই যে এত রেগুলেশন আসতেছে বা এই যে আমরা কাজ করতেছি আমাদের বাংলাদেশে, সেটা কিন্তু শেপ করছে। প্রথম একটা ঘটনা আছে কিন্তু ইন্ডিয়ার, আপনারা জানেন যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984-এর, যেটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা ছিল যে একটা সিটির মধ্যে পয়জনাস একটা গ্যাস ছড়িয়ে পড়েছিল একটা পেস্টিসাইড ফ্যাক্টরি থেকে। সো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সিগনিফিক্যান্ট ঘটনা বলবো, যেটা আসলে এটাকে শেপ করছে। এছাড়া আপনারা জানেন পপসের কথা, যেটা ডিসকভারি হওয়ার পরে আমরা জানতে পারলাম যেটা যে আমাদের এনভায়রনমেন্টের জন্য কী পরিমাণ ক্ষতিকর এবং হিউম্যান হেলথের জন্য কী পরিমাণ ক্ষতিকর। এটা এনভায়রনমেন্ট থেকে আসলে যায় না, এটা একটা ইনফিনিট সময় পর্যন্ত এটা থেকে যায়। তো এই যে জিনিসগুলো, এটাই কিন্তু আসলে দেখা গেছে যে পরবর্তীতে ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্যাম্পেইন বা অর্গানাইজেশন তারা এটাকে অ্যাড্রেস করছে। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন গ্রিন পিস ক্যাম্পেইনের কথা বা গ্রিন পিস অর্গানাইজেশনের কথা। তারা কিন্তু এই প্রথম কেমিক্যাল ইস্যুটা নিয়ে, যে হ্যাজার্ডাস কেমিক্যাল আমাদের শুধুমাত্র ফ্যাশন না, এগ্রিকালচার থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কিন্তু এটা ইউজ হচ্ছিল, এবং সেইটা তারা কিন্তু প্রথম অ্যাডভোকেসিটা শুরু করে, এবং সেখান থেকে কিন্তু এই যে ZDSC ক্যাম্পেইন ইনিশিয়েটিভ বা আরও যেসব ইনিশিয়েটিভ শুরু হয়েছে সেখান থেকে কিন্তু শুরু। এবং 2011-এ তারা কিন্তু প্রথম ডিক্লেয়ার করে যে ডিটক্স মাই ফ্যাশন, মানে আমাদের তারা ডিটক্স কমিটমেন্টে চলে যায় 2011 থেকে, এবং তারপর থেকে কিন্তু এই কেমিক্যাল ম্যানেজমেন্ট বলেন বা যত কিছু সেটা কিন্তু শুরু হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলো এগুলো নিয়ে কাজ করতেছে। এবং আমি সাধুবাদ জানাই, যেটা সুনাম বলবো ডিওইকে, যে পরিবেশ অধিদপ্তর গত 3-4 বছর ধরে আমি বলবো যে কেমিক্যাল সেফটি রুলস নিয়ে কাজ করতেছে, ঠিক সিমিলারলি ইন্টারন্যাশনাল গাইডলাইনের সাথে ম্যাচ করে, এবং তারা
ইভেন ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির সাথেও ডিসকাশনে বসেছেন তা হেলসিঙ্কিতে, যে কিভাবে এটাকে ইন্টারন্যাশনালি অ্যালাইন করা যায়। তারা শুধু লোকাল রিকোয়ারমেন্ট না, তারা আমাদের যেহেতু একটা বড় মার্কেট, এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাশন মার্কেট, সেটাকে কিভাবে ওরিয়েন্ট করা যায় সেদিকে তারা কাজ করতেছে। সো ইটস এ পজিটিভ সাইন আমি বলবো। এছাড়া হচ্ছে যে আমরা আরেকটা জিনিস আমাকে বলতে হবে যে এখানে জিয়া ভাই ছিলেন কেমিক্যাল ম্যানুফ্যাকচার সাইড থেকে, যে আমাদের এখানে অনেক ইনভেস্টর আসতেছে বাংলাদেশে। সো যারা কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বসাবে তাদের জন্য কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, কারণ তারা কিন্তু এখন যদি লোকাল মার্কেটের সাথে যদি কম্পিট করতে হয় তাহলে কিন্তু তারা কখনোই সেখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পরিবেশের যে রুলসগুলো করতেছে সেই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রুলস মেনটেন করে, কারণ ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর আসবে তারা কিন্তু ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স মেনটেন করে কাজ করবে। তো তারা লোকাল মার্কেটের সাথে যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজে যেতে হয় তাহলে কিন্তু একটা লোকাল রেগুলেশন এমন পর্যায়ে লাগবে যেন তার সাথে কম্পিট করতে পারে। সো সেখানেও আমি বলবো যে পরিবেশ অধিদপ্তরের এই ইনিশিয়েটিভটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। এছাড়া আমি আরেকটা জিনিস বলবো যে আপনারা জানেন যে ZDC 2030 একটা গোল আছে যে ইলিমিনেট করতে হবে হ্যাজার্ডাস কেমিক্যাল সাপ্লাই চেন থেকে। তো সেখানে কিন্তু আসলে আমি দুইটা ইনোভেটিভ সলিউশনের কথা বলতে হবে আমাকে, যে আমরা কিন্তু কন্ট্রোল অ্যাপ্রোচের প্রথমে জানি যে ইলিমিনেশন এবং সাবস্টিটিউশন। সো এইখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে ইনোভেটিভ সলিউশন হিসেবে কিন্তু গ্রিন কেমিক্যাল আসতেছে, যেটা মারুফ ভাই হাইলাইট করছেন যে গ্রিন কেমিক্যাল ইউজ হচ্ছে। এবং গ্রিন কেমিক্যালের ইউজ কিন্তু শুধুমাত্র যে এইটা রিসোর্স ইউজ কমাচ্ছে, যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশনও ইফেক্ট ফেলতেছে তা না, সেটা কিন্তু কস্ট ইফেক্টিভ। এবং এই গ্রিন কেমিক্যালসগুলো কিন্তু আমাদের ওয়ার্কারদের যারা কাজ করতেছে তাদের এক্সপোজারে, তারাও কিন্তু একটা নন হ্যাজারাস কেমিক্যালের এক্সপোজারে আসতেছে। সো তাদের জন্য সেটা তাদের হেলথের জন্য পজিটিভ। মানে আমি যদি সাধারণ অডিয়েন্স হিসাবে বলি আর কি, যে হোয়াট আই আন্ডারস্টুড, যে ধরলাম যে কেমিক্যাল নিয়ে আমরা কথা বললাম, R&D সেক্টর। সো আমি বুঝি যে এর দুইটা আসপেক্ট আছে, একটা হচ্ছে হেলথ হ্যাজার্ডের দিক থেকে, একটা হচ্ছে এনভায়রনমেন্টের দিক থেকে। হেলথ হ্যাজার্ড হয়তো শুধুমাত্র ওই ফ্যাক্টরির জায়গাতে, বাট এনভায়রনমেন্টের জায়গাটা এটা মানে ওভারঅল ওয়াইড স্প্রেড। সো এটাকে অ্যাড্রেস করা খুব জরুরি। তো অ্যাড্রেস করার ক্ষেত্রে এই ভাই যদিও বললেন যে পরিবেশ অধিদপ্তর, বা শুধু পরিবেশ অধিদপ্তর না, এরকম আরও অনেকগুলো রেগুলেটরি বডির কাজ আছে, বাট নিজেদেরও কাজ আছে। এই ইন্ডাস্ট্রি লাইক BGMEA, BKMA, দে আর বিগ অর্গানাইজেশন, এবং তাদের অর্গানাইজেশন রান করার ক্ষেত্রে ফান্ড কোনো বিষয় না। বাট আই ডোন্ট নো যে তারা রিসার্চের ক্ষেত্রে কতটা কি ইনভেস্ট করে। সো সেই জায়গাটাও দেখার বিষয় আছে। আরেকটা হচ্ছে যে অবশ্যই এখন আমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি করব, উনি করবেন না। তো আমি কি একই ট্যাক্স দিব উনি যা দিবেন? আমি কি একই রেটে ব্যাংক লোন পাবো? সো এই জায়গাতে আমার মানে গ্রিন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদেরকে, গভর্নমেন্টকে, রাষ্ট্রকে সেই বিষয়টা ভাবতে হবে যে আমি, এবং এখন একটা সময়ে, এখন যে সরকার আছে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু সেই বিষয়গুলো ভাবছে, স্পেশালি সোলার এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি যে তারা। সো আমি মনে করি সেই জায়গা থেকেও যদি গ্রিন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা জায়গাটা ভাবি, সেটা হয়তো আমাদেরকে এই বিষয়গুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে হেল্প করবে। আপা বলছিলেন 2026 ইউরোপীয় বাজারে অবশ্যই নিশ্চয়ই ইন্ডাস্ট্রি সেটা খেয়াল করবে। আপনাদের সবাইকে এই আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে, TBS-এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাবেন সলিডারিটির পক্ষ থেকে সেলিম রাজা হাসান। থ্যাংক ইউ অল। বেসিক্যালি আমি ভেরি ইন্টারেস্টিং ডিসকাশনস, লট অফ লার্নিংস। আমি বলবো যে আমি কেমিস্ট্রির লোক না, বাট লার্নিংয়ের শেষ নাই। হ্যাঁ, তো আমি যা শুরু করব, জাহিদ নেওয়াজ সাহেব খান উনি যেটা শুরু করেছিলেন এই ছবিটা দিয়ে। এই ছবিটা যে ওপেন ড্রাইং, তাই না, সান ড্রাইং, তাই না, আমরা অনেক আলোচনা করলাম ওয়ার্কার নিয়ে, বাট এই যে এখানে কেমিক্যালটা ইউজ হচ্ছে, তাই না, এই ওপেন ড্রাইং, এই কেমিক্যালটা কিন্তু আর্থ সিস্টেমে যাচ্ছে, এবং এইখানে কিন্তু আমরা ফসল উৎপাদন করছি এবং এটা কনজিউম করছি, তাই না। তাহলে কিন্তু আলটিমেটলি ইজ নট অ্যাকচুয়ালি দি সেফটি অফ দি ওয়ার্কার্স ওয়ার্কিং, ইজ দ্য সেফটি অফ অল আস। এখন গ্লোবালি যে জিনিসটা আসছে, যে আমরা ইউরোপিয়ান গ্রিন ডিল বলি, বা UCS DDD, ইউরোপিয়ান নিউজ ইন্টেলিজেন্স ডাইরেক্টিভ, যেটা বাই 2029 উই হ্যাভ টু ফলো এভরিবডি। এখানে কিন্তু তারা বলছে যে উইল নট প্রডিউস, উইল নট কনজিউম এনিথিং অ্যাট দ্য কস্ট অফ পিপুল
অ্যাট দ্য কস্ট অফ দ্য আর্থ, তাই না? তো সেই জায়গায় যদি আমাদেরকে যেতে হয় তাহলে আসলে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার বিজনেস প্র্যাকটিস, তাই না? তো সেই বিজনেস প্র্যাকটিসটা আমরা কীভাবে করবো, যে আসলে অনেক আলোচনা হয়েছে যে আসলে কামরান সাহেব যেটা বলছেন বেঞ্চমার্কিং, তাই না? যে আসলে আমাদের বেঞ্চমার্কিং দরকার, এবং এই বেঞ্চমার্কিং থেকে কিন্তু অনেক ইন্টেলিজেন্স আসতে পারে ওয়ার উই নিড টু ইনভেস্ট, ওয়ার দেয়ার আর অপরচুনিটি। কারণ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি কিন্তু নট অনলি যে সেফটি বাট অলসো ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট, কারণ 18 মিলিয়ন পিপুল উই নিড টু অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট। তাহলে এই বেঞ্চমার্কিং স্টাডি কিন্তু আসলে বলে দিতে পারে যে ফিউচার আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কোথায় হতে পারে, এবং সেই অনুযায়ী আমাদের অনেক আলোচনা হয়েছে কারিকুলাম। তাহলে আমাদের কারিকুলামটা কী হবে সেটার একটা দেখার বিষয়। আমাদের যেটা হচ্ছে যে হ্যাজারাস কেমিক্যাল, হ্যাঁ, যে আসলে টেকনোলজির কথা বলছে, সার্কুলারিটি আসছে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের নলেজ এবং মাইন্ডসেট, এটা একটা বড় ইস্যু, যে এটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। আমাদের যে টোটাল আর্ট সিস্টেমে দুটাই ইস্যু ইম্পর্টেন্ট, যেটা একটা হচ্ছে যে ওয়াটার অ্যান্ড একটা হচ্ছে যে সয়েল। তাহলে এটাকে যদি আমরা পলিউট করে দিতে, এই যে কেমিক্যাল ইউজ করে, কারণ আমরা দেখেছি যেখানে আলোচনা হয়েছে যে ঢাকা শহরের অল রিভার্স আর ড্রাইড, যেটা হচ্ছে যে আমরা বলি বুড়িগঙ্গা মরে গেছে, এখানে কোনো আর মাছ বাস করে না। কয়েকদিন আগে ব্যাপারে ছিল যে আসলে ওই যে অ্যাকোরিয়াম পরিষ্কার করে যে মাছটা আনা হয়েছিল সেটা ভরেই গেছে, তাই না? এবং এটা আমরা খাই না, এবং অন্য মাছটা তারা খেয়ে ফেলেছে। তো এটা আসলে যেটা হচ্ছে কি, যদি আর্ট সিস্টেমটাকে আমরা এভাবে পলিউট করি, উইল নট সার্ভাইভ এনি মোর। তো সেই জায়গায় আসলে যেটা হচ্ছে যে ওভারঅল আমি বলবো যে এখানে একটা কালেক্টিভ অ্যাকশন দরকার, যেটা মৈদুসামাদ শুরুতেই বলেছেন যে উই ক্যানট ডু অ্যালন টুগেদার, উই ক্যান ডু এ মাচ, যেটা হেলেন কেলের বক্তব্য। এমন হয় যে এখানে পাবলিক প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, মিডিয়া অর্গানাইজেশন, এইখানে আমরা একটা যে প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। প্রথম কথা হচ্ছে যে আমাদের উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, এবং এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হলে আমার নলেজ ডেভেলপমেন্ট, তাই না? সেকেন্ড হচ্ছে যে আমাদের পলিসি চেঞ্জ, রেজলিউশন কথা আছে যে আসলে পলিসি কীভাবে চেঞ্জ করবো। আমি মনে করি যে এখানে মিডিয়া প্লে এ গ্রেট রোল, সিগনিফিক্যান্ট রোল ইন অল পলিসি ফর্মুলেশন অ্যান্ড পলিসি চেঞ্জ। আমি মনে করি যে এই মিডিয়া পার্টিকুলারলি যে বিজনেস স্ট্যান্ডার্ড যেটা আজকে আলোচনা করছে, যে এই জিনিসগুলো যদি হাইলাইট করে যে what need to be changed in terms of the chemical use, chemical management, যে পলিসি ইস্যুগুলো কি, রেগুলেটরি ইস্যুগুলো কি, আমরা হ্যাজার্ডাস কেমিক্যাল আসলে এখানে কীভাবে কন্ট্রোল করব, তাই না? সেইগুলোকে দেখা, এবং যে মোর বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট এবং গ্রিন কেমিক্যালস, এইগুলোকে কীভাবে আমরা সাবসিডির মাধ্যমে আমরা প্রমোট করব, আমার মনে হচ্ছে সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রাউন্ড টেবিল শেষ করছি।